বন্ধুরা, অনিবার্য কারণে আজকের লাইভ ক্লাসটা আমি রেকর্ডেড রূপে তোমাদেরকে পুরাটাই আবার করে দিচ্ছি, সো দ্যাট তোমরা যারা যারা আজকে ব্লার বা নেট ইস্যুর কারণে ক্লাসটা করতে পারোনি তারা যেন এখন বেটার একটা এক্সপিরিয়েন্সে পুরো ক্লাসটা করতে পারো। তো কথা না বাড়িয়ে চলো আমরা আজকে চতুর্থ পর্বের ক্লাসটা শুরু করি। তো এখানে কি দেখতে পাচ্ছ? এখানে সরণ, বেগ, ত্বরণ রৈখিক ক্ষেত্রে, আর এখানে কৌণিক ক্ষেত্রে থিটা, ওমেগা, আলফা। আমরা সবাই জানি এস রৈখিক ক্ষেত্রে সরণ, ভি রৈখিক ক্ষেত্রে বেগ, ত্বরণ হচ্ছে রৈখিক ক্ষেত্রে ত্বরণ এ, রাইট? এখন এটাকে যখন আমরা কৌণিক ক্ষেত্রে নিব তখন এস এর জায়গায় থিটা লিখি, ভি এর জায়গায় ওমেগা লিখি, আর এ এর জায়গায় আলফা লিখি। একটা কনসেপ্ট টেস্ট দিয়ে আমি শুরু করব আমার আলোচনাটা। এখানে একটা টায়ার দেখতে পাচ্ছ, এই যে টায়ারটা, এই টায়ারটাকে ধরো আমরা ঘুরাচ্ছি কোথায়? অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ টায়ারটা ঘুরতেছে। এখন আমার তোমাদের কাছে প্রশ্ন হলো, এই টায়ারটার থিটা, ওমেগা, আলফা এগুলোর দিক কোন দিকে? তোমরা আজকে আমি ক্লাসটার মধ্যে কমেন্টে দেখেছি তোমরা বেশিরভাগ স্টুডেন্টসরাই উত্তর দিয়েছো যে এইগুলো অ্যান্টি ক্লকওয়াইজ। বাট আনফর্চুনেটলি যারা যারা অ্যান্টি ক্লকওয়াইজ উত্তর চিন্তা করছো তাদের সকলের উত্তর ভুল। আসলে এই দিকটা হবে কোন দিকে? এই দিকটা হবে এই যে ঘূর্ণন তলটা আছে, এই যে টায়ারটা ঘুরতেছে একই দিকে ঘুরতেছে, জাস্ট আমরা টায়ারটাকে লম্বাভাবে ছিল এটাকে শোয়ানোভাবে নিয়ে আসছি, একই জিনিস, একই ঘূর্ণন। সো আসলে এই থিটা, ওমেগা, আলফা এই দিকগুলো আসলে কোথায় হবে? যেই তল বরাবর সে ঘুরতেছে তার লম্ব বরাবর, অর্থাৎ থিটার দিক, ওমেগার দিক, আলফার দিক দেখতে পাচ্ছ লম্ব বরাবর উপরের দিকে কাজ করতেছে। তাহলে এই যে কনসেপ্টটা কিন্তু অনেকেরই ভুল যায় যে থিটা, ওমেগা, আলফা। কেন আসলে এই ভুলটা হয় এই জিনিসটা আমি একটু বলি। তোমরা যারা বলতেছিলা অ্যান্টি ক্লকওয়াইজ আসলে কেন হচ্ছে না? কারণ থিটা, ওমেগা, আলফা এগুলো আলটিমেটলি একটা ভেক্টর রাশি, তাই না? এগুলো আলটিমেটলি একটা ভেক্টর রাশি। এগুলো কীভাবে দেওয়া থাকে? হয়তো এভাবে দেওয়া থাকে। আমি তোমাদেরকে একটু দেখাই, যদি এটা এভাবে দেওয়া থাকে, হয়তো সাপোজ ধরো থিটা ইকুয়াল টু দেওয়া থাকবে তোমার এরকম 3i ক্যাপ, তা ওমেগা ইকুয়াল টু দেওয়া থাকবে এরকম 4i ক্যাপ, মানে এরকম ভ্যালু আকারে দেওয়া থাকবে। আলফাও ঠিক এরকম ধরো -6i ক্যাপ, হ্যাঁ, দেওয়া থাকবে। সো এই যে এই জিনিসগুলো যদি দেওয়া থাকে তাহলে একটু চিন্তা করে দেখো যে 3i ক্যাপ বা 4i ক্যাপ বা -6i এগুলো আসলে কি? একটা সুনির্দিষ্ট দিক বোঝাচ্ছে না? একটা সুনির্দিষ্ট দিক, এ দিক একটা সুনির্দিষ্ট দিক, তাই না? যদি জে ক্যাপ হইতো, ধরো 4j ক্যাপ হইতো, তাহলে কোন দিক বুঝাইতো? একটা সুনির্দিষ্ট দিক, 4 ঘর উপরের দিকে, তাই না? একটা সুনির্দিষ্ট দিক। অ্যান্টি ক্লকওয়াইজ তো একটা সুনির্দিষ্ট দিক না, তাই না? অ্যান্টি ক্লকওয়াইজটা কি এরকম হয়ে থাকবে, তাই না? এটা সময়ের সাথে সাথে চেঞ্জ হচ্ছে। সবসময় যে সময়ের সাথে সাথে চেঞ্জ হতে হবে তা কিন্তু না, বরং একটা সুনির্দিষ্ট দিকে। এই কনসেপ্টটা কিন্তু খুবই কাজে লাগে তোমরা যখন পরবর্তীতে ম্যাথ করার সময়, কিন্তু এই কনসেপ্টটা খুবই কাজে লাগবে। কেন? কারণ তোমার এখানে হয়তো ভেক্টর রূপে দেওয়া থাকবে, তখন তুমি যদি না বুঝো জিনিসটা আসলে কি, তাহলে কিন্তু তুমি মানে মিলাতে পারবে না কনসেপ্টের সাথে ম্যাথের। ওকে, তাহলে এবার আমরা কথা না বাড়িয়ে চলো সামনের দিকে প্রসিড করি। তার মানে আমরা এই ডিরেকশনগুলো কিভাবে চিন্তা করব? আমরা চিন্তা করব যে যদি আমাদের অবজেক্টটা অ্যান্টি ক্লকওয়াইজে ঘুরে, অর্থাৎ যে দিক দিয়ে দেখলে আমরা দেখব অবজেক্টটা অ্যান্টি ক্লকওয়াইজ বা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতেছে, তাহলে আমরা সেই দিক বরাবর লম্ব দিকে, বাইরের দিকে আমরা চিন্তা করব কি? আমার থিটা, ওমেগা আর আলফার দিক রয়েছে। অর্থাৎ সহজে মনে রাখতে পারি এরকম, অ্যান্টি ক্লকওয়াইজ হলে উপরের দিক, ক্লকওয়াইজ হলে নিচের দিক। সো আমরা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছে এই টায়ারটা দেখতেছি, তাহলে এটা উপরের দিকে। যদি টায়ারটা ক্লকওয়াইজে ঘুরতো তাহলে আমরা বলতাম কি থিটা, ওমেগা, আলফা এগুলো কোথায় কাজ করতেছে? নিচের দিকে কাজ করতেছে। ঠিক আছে, সিম্পল হিসাব। ওকে, এখন আরেকটা কনসেপ্ট ডেভেলপ করি আমি তোমাদের। চলো, এখানে কি দেখা যাচ্ছে? একটা বক্স। এই বক্সটার ডান দিকে একটা বেগে চলতেছে, সেই বেগটা কি? ভি বেগ। এই বক্সটাকে ডান দিকেই যদি একটা ত্বরণ এতে ঠেলা হয় বা বল দেয়া হয় বা যেভাবেই একটা ত্বরণ দেওয়া যদি হয়, তাহলে আমরা জানি ত্বরণ কি করে? বেগের মান বৃদ্ধি করে বা পরিবর্তন করে, তাই না? যদি ত্বরণ আর বেগ একই দিকে কাজ করে তাহলে বেগটা কি হবে? বাড়বে। অর্থাৎ এই বস্তুটা যদি ডান দিকে 10 মিটার পার সেকেন্ড বেগে যেত, এখন ত্বরণ আসার পরে এই বস্তুটা কত বেগে যাবে? 10-এর জায়গায় কত? 10-এর জায়গায় এখন 12, 13, 15 এরকম ভ্যালু হতে পারে, তাই না? ডান দিকে এটা এত এত মিটার পার সেকেন্ড বেগে যাবে। এবার এই বক্সটা দেখি। এই বক্সটার মধ্যে দেখো, এই বক্সটার মধ্যে ধরো সাপোজ এই বক্সটা ডান দিকে ভি বেগে যাচ্ছে, ডান দিকে একটা বেগে যাচ্ছে ভি বেগে। এই বক্সটার উপরে ত্বরণ যদি বাম দিকে কাজ করে, ত্বরণটা ধরো সাপোজ বাম দিকে কাজ করতেছে, সো বস্তুটা ডান দিকে যাচ্ছে, ত্বরণটা বাম দিকে কাজ করতেছে। যদি এই রকম ঘটনাটা ঘটে,
তাহলে এই বস্তুটার বেগ কি হবে? কমবে। যদি বেগ আর ত্বরণ বিপরীত দিকে কাজ করে তাহলে কি হয়? বেগটা হ্রাস হয়। এটা মন্দন হিসেবে কাজ করবে, তাই না? এটা একটা মন্দন হিসেবে কাজ করবে, বেগ কমবে। এখন একই কনসেপ্ট চলো আমরা একটু কাজে লাগাই। এই ক্ষেত্রে বাম পাশের ফিগারটা দেখো, একটা চাকতি আছে। এই চাকতিটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছে। আমি একটু আগে বলছি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে থিটা, ওমেগা, আলফা এগুলোর দিক কি হয়? আপওয়ার্ড, ওপরের দিকে। সো ওমেগার ডিরেকশনটা কোন দিকে আছে? ওপরের দিকে। যদি এই অ্যান্টি ক্লকওয়াইজ ঘূর্ণনরত এই চাকতিটার ওপরে আমরা আলফা প্রয়োগ করি, আলফা যদি আমরা ওপরের দিকে প্রয়োগ করি, আমাদের যে কৌণিক ত্বরণ সেটা যদি ওপরের দিকে প্রয়োগ করি, তাহলে কি ঘটবে? একটু আগের ঘটনাটার মতন চিন্তা করো। যেই দিকে বেগ সেই দিকেই ত্বরণ প্রয়োগ করা হয়েছে, তাহলে ঘূর্ণনের পরিমাণ বা আগে যেমন বেগের পরিমাণ বাড়ছে, এখন ঘূর্ণনের পরিমাণ বাড়বে। অর্থাৎ এখন এই যে ঘোরার পরিমাণটা এটা কি হবে? আগের চেয়ে বৃদ্ধি পাবে। কার প্রয়োগের ফলে? আলফার প্রয়োগের ফলে। এই ফিগারটা দেখো, এই ফিগারটার মধ্যে চাকতিটা অ্যান্টি ক্লকওয়াইজই ঘুরতেছে। অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছে অর্থাৎ ওমেগার ডিরেকশনটা কোন দিকে? ওপরের দিকে। কৌণিক বেগের ডিরেকশন ওপরের দিকে। এখন আলফা যদি আমরা অপোজিট ডিরেকশনে প্রয়োগ করি, আলফা আমরা যদি অপোজিট ডিরেকশনে প্রয়োগ করি, অর্থাৎ কৌণিক ত্বরণটা আমি নিচের দিকে প্রয়োগ করলে এইটার ঘূর্ণন কি হবে? এটার ঘূর্ণনের পরিমাণটা কমে যাবে। এটার ঘূর্ণনের পরিমাণটা কি হবে? এটার ঘূর্ণনের পরিমাণটা কমে যাবে। কেন? কারণ আমরা একটু আগেই দেখছি যে বেগ আর ত্বরণ যদি অপোজিট ডিরেকশনে কাজ করে তাহলে ত্বরণটা মন্দনের মতন কাজ করে। এটা আমরা রৈখিক ক্ষেত্রে দেখছি, কৌণিকের ক্ষেত্রেও কিন্তু এই জিনিসটা তাই। ওকে, সো এই কনসেপ্টগুলো কিন্তু একটু কাজে লাগাতে হবে, কারণ তোমাকে ওমেগা আর আলফা এরকম সুন্দর করে ফিগারে না দিতে পারে, তোমাকে বলে দিতে পারে ওমেগা ইকুয়াল টু 3j ক্যাপ, আলফা ইকুয়াল টু -3j ক্যাপ বা -2j ক্যাপ দিয়ে তোমাকে বলতে পারে যে কি হতে পারে, ঘূর্ণনের পরিমাণ বাড়বে না কমবে না কি হতে পারে, এরকম ডিসিশন বলতে পারে, জানতে চাইতে পারে, ম্যাথেও দিয়ে দিতে পারে। সো এই জিনিসটা কিন্তু জরুরি কনসেপ্ট। এই জায়গাটার মধ্যে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে আমরা ফর্মুলা, বাম পাশের যে ফর্মুলাগুলো, এই ফর্মুলাগুলো আমরা প্রত্যেকেই চিনি। এস ইকুয়াল টু ভিটি, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এস ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s। আমরা সবাই জানি এস সরণ, ভি বেগ, ইউ আদি বেগ, ভি শেষ বেগ, আর টি সময়, আর এ হচ্ছে কি? এ হচ্ছে ত্বরণ। এই ফর্মুলাগুলো কোথায় কোনটা ব্যবহার করব এটা আমাদের কনসেপ্টের জন্য জরুরি। এস ইকুয়াল টু ভিটি এই ফর্মুলাটা আমরা ব্যবহার করি যখন সমবেগ ঘটনা, যখন কি হচ্ছে? সমবেগ ঘটনা ঘটতেছে। ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি এটা আমরা কখন ব্যবহার করব? এগুলো কখন ব্যবহার করব? গ্রিন ফর্মুলাগুলো যখন আমার সমত্বরণ ঘটনা, এটা বেগের মান পরিবর্তন হতে পারে বাট ত্বরণ যে হারে বেগটা পরিবর্তন হচ্ছে সেটা কিন্তু ফিক্স থাকবে। সো ত্বরণ আমার একই থাকবে সারাটা রাস্তা জুড়ে। সো উপরেরটা যখন ভি কনস্ট্যান্ট, নিচেরগুলো ব্যবহার করবো যখন এ কনস্ট্যান্ট, এ এর মান সারাটা রাস্তা জুড়েই 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার এরকম যদি হয় একটা সুনির্দিষ্ট মান, তখনই আমরা এই ফর্মুলাগুলো ইউজ করব। এবার ডান পাশেরগুলো দেখি। বাম পাশেরগুলো মনে রাখতে পারলে ডান পাশেরগুলো মুখস্থ করতে হবে না, এটা অটোমেটিক জেনারেট করা যায়। এস এর জায়গায় থিটা চিন্তা করবা, ভি এর জায়গায় যদি শেষ বেগ চিন্তা করো তাহলে ওমেগা এফ, ইউ এর জায়গায় যদি আদি বেগ চিন্তা করো তাহলে ওমেগা আই। মাথায় রাখবা ওমেগা দিয়ে কৌণিক বেগ বোঝায়, ওমেগা এফ দিলে ফাইনাল ওমেগা মানে শেষ কৌণিক বেগ, ওমেগা আই দিলে ইনিশিয়াল ওমেগা, দ্যাট মিন্স আদি কৌণিক বেগ। ঠিক আছে? সো তোমাকে কয়টা জিনিস মনে রাখতে বললাম? এস এর জায়গায় থিটা চিন্তা করবা, ভি এর জায়গায় ওমেগা এফ চিন্তা করবা, ইউ এর জায়গায় ওমেগা আই চিন্তা করবা, এ এর জায়গায় আলফা চিন্তা করবা। তাহলেই দেখো এই ফর্মুলাগুলো হয়ে যাবে খট করে এই ফর্মুলা। সো এই ফর্মুলাগুলো বাড়তি করে মনে রাখতে হয় না, এই ফর্মুলাগুলো এই বাম পাশেরগুলো মনে রাখলেই আমার বের করতে পারি, দাঁড় করাতে পারি। এখানেও ওপরেরটা কখন ব্যবহার করব? যদি ওমেগার ভ্যালু কনস্ট্যান্ট হয়, অর্থাৎ ফ্যান বা পাখা ঘুরতেছে সবসময় সমান সংখ্যক ঘুরতেছে, সে প্রতি সেকেন্ডে ঘূর্ণন সংখ্যা সমান, তখন আমরা এই জিনিসটা ব্যবহার করি। এই জিনিসগুলো কখন ব্যবহার করব? এই জিনিসগুলো ব্যবহার করব যখন আমার আলফা এর ভ্যালুটা কনস্ট্যান্ট বাট ওমেগার ভ্যালুটা পরিবর্তন হতে পারবে তখন। এখন তোমরা প্রশ্ন করতে পারো, ভাইয়া সবসময় কি আমাদের আলফা ধ্রুবকই থাকবে, এ ধ্রুবকই থাকবে? উত্তর হচ্ছে না। তোমাদের আলোচনাটার মধ্যেই এই আলফা আর এ পরিবর্তন হতে পারে, দ্যাট মিন্স অসমতরণের ঘটনা ঘটতে পারে। একটু আগে যে ফর্মুলাগুলো দেখলাম এগুলো সমবেগ না হলে সমতরণ পর্যন্ত প্রযোজ্য, বাট অসমতরণ যদি ঘটে তাহলে আমাদের সাধারণ সূত্রে চলে আসতে হবে। সাধারণ সূত্রগুলো কি এটা যদি বোঝাতে চাই, বোঝানোর আগে আমি একটু বলে আসি তোমরা আগে কিভাবে চিনবা অসমতরণ কোনটা, অসমতরণ কোনটা এটা কিভাবে চিনবা। ধরো এস, এস তোমাকে দেওয়া থাকবে কিভাবে? এস দেওয়া থাকবে একটা সময়ের রাশিমালার মাধ্যমে, দেওয়া থাকবে এরকম 3t কিউব প্লাস 2t স্কোয়ার, এরকম একটা রাশিমালার মাধ্যমে দেওয়া থাকবে। মানে এস হচ্ছে কি? ফাংশন অফ টি, এক্স টি এর একটা ফাংশন আকারে দেওয়া আছে।
এখন তুমি যদি এইটাকে ডিফারেন্সিয়েশন করো মানে কি, আমরা ধরো সাপোজ এটাকে করতে চাচ্ছি এইরকম ডি ডি টি অফ এস, এটা করতে চাচ্ছি। এইটা যদি করি তাহলে কি আসবে, তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে আমার। এটাকে ডিফারেন্সিয়েশন করলে আমরা জানি ফর্মুলা আমাদের পরিচিত ডি ডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন, এটাকে ফর্মুলাতে নিলে আমরা সবাই জানি এই ফর্মুলাটা এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তাই না? সো এই ফর্মুলা অনুসারে এখন জাস্ট টি এর সাপেক্ষে চিন্তা করব, তাহলে 3 গুণ 3 মানে পাওয়ারটা সামনে চলে আসে, তার মানে তোমরা সবাই জানো, এটা নতুন করে বলার কিছু নাই, 9t স্কোয়ার প্লাস এখানে থাকবে কি 4t, ঠিক আছে? 9t স্কোয়ার আর এখানে 4t থাকবে। ওকে, এখন যদি আবার আমরা ডিফারেন্সিয়েশন করি, এইটাকে ডিফারেন্সিয়েশন করার ফলে যেটা আসছে এটা কিন্তু মাথায় রাখবে, এটা কিন্তু ভি, হ্যাঁ, এটা ডিফারেন্সিয়েশন করার ফলে যেটা আসছে এটা হচ্ছে ভি। এখন এ বা ত্বরণ এটা কিভাবে পাইতে পারি, হ্যাঁ, এটা কিভাবে পাইতে পারি আমরা, এটা পাওয়ার জন্য আমার যেটা করতে হবে এই ভি এর রাশিমালাটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, অর্থাৎ আমি লিখব ডি ডি টি অফ ভি, ডি ডি টি অফ ভি, দ্যাট মিনস আমি এখন এইটাকে ডিফারেন্সিয়েশন করব। সো এইটাকে আমি ডিফারেন্সিয়েশন করব, ডিফারেন্সিয়েশন যদি করি তাহলে কি লিখব 18t, অর্থাৎ 2 সামনে চলে আসছে 18t প্লাস এখানে কি হবে শুধু 4 থাকবে। তাহলে এই যে রাশিমালাটা আসছে এটা হচ্ছে ত্বরণের রাশিমালা, ত্বরণের রাশিমালা আমার আসলো কত 18t যোগ 4। এখন ত্বরণের রাশিটার মধ্যে কি আছে, একটা টি বা সময় আছে, তাই না? একটা টি বা সময় আছে। সো টি বা সময় যদি থাকে তাহলে অ্যাকচুয়ালি কি হয়, তাহলে ত্বরণের মানটা কি কোনো সুনির্দিষ্ট মান আছে? আমি যদি তোমাকে বলি এই সমীকরণটা দিয়ে ত্বরণের মান কত, তুমি বলবা আপনি আমাকে আগে সময় বলেন, কত সময়ে ত্বরণের মান জানতে চান, তখন আমি তোমাকে যদি বলি 2 সেকেন্ডে ত্বরণ কত, তুমি এখানে 2 বসাবা। তোমার যদি 3 সেকেন্ডের সময় কত, তাহলে তুমি 3 বসাবা। তো 2 3 4 এক একটা সময়ে কি এক একটা ত্বরণের মান আসবে। দ্যাট মিনস এই ঘটনাগুলা কি অসমতরণ ঘটনা। তাহলে একটু শর্টকাট বের করে ফেলি, আমরা কিভাবে চিনব কোনো অসমতরণ জিনিস নিয়ে ম্যাথ চলে আসছে, সেটাও চেনার উপায় হচ্ছে যদি এস এর যে টি এর সাপেক্ষে ফাংশনটা, এই ফাংশনটার মধ্যে টি এর পাওয়ার 2 এর বেশি হয়, যেমন এখানে টি এর পাওয়ার 3 আছে, তাই না, 2 এর বেশি আছে, তাহলে বুঝতে হবে এই ক্ষেত্রে ডিফারেন্সিয়েশন করার পরে যে ত্বরণটা আসছে, ডিফারেন্সিয়েশন করার আগেই কিন্তু এটা বুঝে ফেলতে হবে, করার পরে যে ত্বরণটা আসবে সেই ত্বরণের মধ্যেও টি থেকে যাবে, কারণ ডিফারেন্সিয়েশন করে 2টা টি পর্যন্ত এলিমিনেট করা সম্ভব, বাট 3টা টি এলিমিনেট করা যায় না, তৃতীয় টিটা থেকে যাবে। এখানে টি কিউব মানে 3টা টি, টি টু দি পাওয়ার 4 থাকলে 2টা টি থেকে যেত। তাহলে বুঝতে হবে যে আমাদের যদি টি এর পাওয়ার এস এর সমীকরণে 2 এর বেশি থাকে তাহলে এটা কিসের ম্যাথ, অসমতরণের ম্যাথ। আর অসমতরণের ম্যাথ হলে একটু আগের স্লাইডে যে ফর্মুলাগুলো আমরা পড়েছি এই ফর্মুলাগুলো কোনোটাই কাজে লাগবে না। সো এই জায়গাটা একটু সবাই খেয়াল রাখবো যে আগের স্লাইডের ফর্মুলাগুলো কিন্তু কোনোটাই কাজে লাগবে না যদি আমরা কি করি, অসমতরণের ম্যাথ করি। সো এই জায়গাটা সবাই একটু কেয়ারফুল থাকবো। ওকে, আচ্ছা, এবার আমরা চলে আসি আমাদের পরের অংশটার মধ্যে, অসমতরণের ম্যাথে কিভাবে কি সমীকরণগুলো আমরা ইউজ করব আসলে। সো আমরা এসকে যদি এস থেকে যদি ভিতে যেতে চাই তাহলে আমার কি করতে হবে, ডিফারেন্সিয়েশন করতে হবে। আমি লিখব কি ডি ডিটি, অর্থাৎ আমি সময় সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলাম। ভি থেকে যদি আমি এতে যেতে চাই আমার কি করতে হবে, আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে। একটু আগে যে অপারেশনটা তোমাদের করে দেখালাম, আমি যদি ফর্মুলা আকারে লিখি, ফর্মুলা আকারে লিখলে এটা এরকম লিখতে হতো, ফর্মুলা আকারে লিখতে এরকম লিখতে হতো, ভি ইকুয়াল টু ডি ডি টি অফ এস, আর এ ইকুয়াল টু লিখতে হইতো কি ডি ডি টি অফ ভি লিখলাম। তাহলে আমার এই ফর্মুলাগুলো লেখা যে কথা, এই সংকেতটা মনে রাখা একই কথা। সো আমি সাজেস্ট করবো তোমরা এইভাবে সিঁড়ি আকারে মনে রাখবা। সো এস থেকে ভিতে নামতে চাই কি করণীয়, আমার কি করতে হবে, ডিফারেন্সিয়েশন করতে হবে। ভি থেকে এতে নামতে চাই আমার কি করণীয়, ডিফারেন্সিয়েশন করতে হবে। আমি যদি উপরে উঠতে চাই, এ থেকে উপরে উঠতে চাইলে আমার কি করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে। ভি থেকে এসে যেতে চাইলে আমার কি করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে এগুলোর জন্য একটু ফর্মুলা তোমাদের লিখে দেখাই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এগুলোর জন্য একটু ফর্মুলাটা লিখে দেখাই। সো আমরা ভি যদি বের করতে চাই তাহলে আমার কি করতে হবে, মানে আমি ভি বের করতে যাচ্ছি, ধরো সাপোজ আমি এ থেকে ভি বের করতে যাচ্ছি, এ থেকে আমার টার্গেট হচ্ছে ভি বের করা, এর সমীকরণ থেকে ভি এর সমীকরণ বের করা। তাহলে আমার কি বলতেছে, উপরে উঠতে চাইলে ইন্টিগ্রেশন করতে হয়, তাহলে আমি এ কে ইন্টিগ্রেশন করব ডিটি এর সাপেক্ষে, তাহলে আমরা যেই জিনিসটা পাবো এটা হচ্ছে ভি এর সমীকরণ। হ্যাঁ, সো ভি এর রাশিমালা। এরপরে আমি যদি একইভাবে ভি থেকে সাপোজ ধরো আমি এস বের করতে চাই তাহলে আমি কি করব, এগেইন ইন্টিগ্রেশন করব। সো আমি লিখব কি, আমি লিখব এস ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ভি ডিটি। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই হচ্ছে কি আমার
দুইটা সূত্র। সো আমরা ছকটা মনে রাখলে কিন্তু আমাদের বাড়তি করে আর সূত্র মনে রাখতে হবে না, ঠিক আছে। সো আমরা এবার চলে আসব আমাদের পরের অংশটার মধ্যে। আমরা এইগুলো তো দেখলাম রৈখিক নিয়ে, তাই না? কৌণিকের ক্ষেত্রেও এস এর সমসাময়িক রাশিমালা হচ্ছে থিটা, ভি এর সমসাময়িক ওমেগা, এর সমসাময়িক হচ্ছে আলফা। একইভাবে এই জিনিসগুলোকে কপি পেস্ট করে দিই, এই অপারেশনগুলোকে কপি পেস্ট করে দিই, তাহলে একইভাবে থিটা থেকে ওমেগাতে কেউ যেতে চায়, থিটার রাশিমালা দেওয়া আছে ফাংশন অফ টি এর সাপেক্ষে, টি এর একটা রাশিমালা দেওয়া আছে, অর্থাৎ থিটা ইকুয়াল টু সামথিং টি স্কোয়ার সামথিং টি কিউব, এরকমভাবে দেওয়া আছে। তোমাকে ওমেগা বের করতে বলছো, তুমি কি করবা? ডিফারেন্সিয়েট করবা। ওমেগা থেকে আলফাতে নামতে চাও, এগেইন টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবা। আবার তুমি যদি নিচে থেকে উপরে চাও, আলফা দেওয়া আছে, ওমেগা বের করতে চাও, ওমেগা দেওয়া আছে, থিটা বের করতে চাও, তাহলে তুমি কি করবা? ইন্টিগ্রেশন করবা। এগুলো কিন্তু সাধারণ ক্ষেত্রের সূত্র, সমতরণ না হলেও সমতরণ হলেও এগুলো ব্যবহার করা যাবে। উভয় ক্ষেত্রে এগুলো ব্যবহার করা যায়, সমতরণ হোক না হোক, সমবেগ হোক না হোক, সব সময় প্রযোজ্য। তাই আমি এগুলোর নামই দিছি কি? সাধারণ সূত্রসমূহ। আচ্ছা, এবার আরেকটা জিনিস হতে পারে, এস দেওয়া আছে থিটা জানতে চাই, থিটা দেওয়া আছে এস জানতে চাই, এরকম যদি হয় তাহলে তুমি এই সমীকরণগুলো ইউজ করবা। এস ইকুয়াল টু আর থিটা, ভি ইকুয়াল টু আর ওমেগা, এ ইকুয়াল টু আর আলফা। জাস্ট আর কি? আর হচ্ছে ঘূর্ণন ব্যাসার্ধ। মাথায় রাখবা সকল থিটার এগেনস্টেই কিন্তু এস থাকে, সকল ওমেগার এগেনস্টেই কিন্তু বিভিন্ন মুহূর্তে ভি থাকে, সকল আলফার এগেনস্টেই কিন্তু বিভিন্ন মুহূর্তে এ থাকে। কিন্তু সকল এস এর জন্যই যে একটা থিটা থাকবে তা কিন্তু না। একটা বস্তু সরল রেখা বরাবর চলতেছে, একটা বস্তু সরল রেখা বরাবর চলতেছে। আমি একটু এঁকে দেখাই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ধরো এই রেখা বরাবর একটা বস্তু, হ্যাঁ, এই ধর একটা বস্তু আছে, এই বস্তুটা চলতেছে। এখানে কি কোনো থিটা পাওয়ার সম্ভাবনা আছে? ওমেগা পাওয়ার সম্ভাবনা আছে? নাই। এখানে এস পাবা, এখানে তুমি ভি পাবা, এখানে তুমি এ পাইতে পারো, ভিও পাইতে পারো, এসও পাইতে পারো, বাট এখানে তুমি কিন্তু কোনো কি পাবা না? থিটা ওমেগা আলফা পাবা না। আবার একটা বস্তু ধরো সাপোজ এইরকম কৌণিক বেগে ঘুরতেছে, এইরকম কৌণিক বেগে সে ঘুরতেছে, এইখানে কিন্তু তুমি একাধারে থিটা ওমেগা আলফা তো পাবাই, সাথে কোরেসপন্ডিং এক একটা থিটার জন্য এক একটা এস, এক একটা এসের জন্য একটা ওমেগার জন্য এক একটা ভি, এক একটা আলফার জন্য এক একটা এও কিন্তু পাবা, ঠিক আছে। সো আমি যেটা বলতে চাচ্ছি যে ঘূর্ণনশীল অবজেক্টের বেলায় এস ভি এ থাকে, বাট সরলরেখায় চলমান বস্তুর বেলায় আমার কোনো কি থাকে না? থিটা ওমেগা আলফা থাকে না। তাহলে এই সম্পর্কগুলো আমরা কিন্তু মাথায় রাখলে, আমাকে ধরো সাপোজ এরকম প্রশ্ন দেওয়া থাকতে পারে, আমি একটা স্যাম্পল প্রশ্ন দেখাই। এস ইকুয়াল টু দেওয়া আছে সাপোজ ধরো 3t স্কোয়ার প্লাস 2t, হ্যাঁ, দেওয়া আছে এটা, হ্যাঁ। এটা দিয়ে তোমাকে ধরো বললো যে 5 সেকেন্ড সময় পরে, 5 সেকেন্ড সময় পরে 5 সেকেন্ড পরে আলফা কত বের করো, আলফা কত বের করো জানতে চাইলো। তুমি এই ম্যাথটা করতে পারবা কি পারবা না? একদম সিম্পল। তুমি এই জায়গা থেকে প্রথমত ডিফারেন্সিয়েশন করে করে এই জায়গায় নামতে পারবা, তাই না? এই জায়গায় নামতে পারবা, এই জায়গা থেকে এই জায়গায় তারপরে আসতে হবে। এখন তোমরা বলতে পারো আর কই দেওয়া আছে ভাইয়া? আর দেওয়া থাকতে এইভাবে দেওয়া থাকতে পারে এইভাবে, ফ্যানের পাখার দৈর্ঘ্য, ফ্যানের পাখার দৈর্ঘ্য, ফ্যান দিয়ে ম্যাথ আসলে ফ্যানের পাখার দৈর্ঘ্য দিয়ে দিতে পারে। সো ফ্যানের পাখার দৈর্ঘ্যটাই কী হবে? তার জন্য আর হবে। যদি কৌণিক বিন্দুতে তোমাকে কি বের করতে বলে? আলফা বের করতে বলে। আবার যদি মধ্যবিন্দুতে আলফা বের করতে বলে, মধ্যবিন্দুর এস দেওয়া থাকে, আবার আলফা বের করতে বলে, তাহলে কিন্তু তোমার কি ফ্যানের পাখার দৈর্ঘ্যর অর্ধেক নিতে হবে। মাথায় রাখবা, তোমরা চিন্তা করবা যে ফ্যান দিতে পারে বা যে কোনো কিছু দিতে পারে। সো যে কোনো কিছু যদি দেয়, ফ্যান ছাড়া অন্য কিছুও যদি দেয়, তোমরা চিন্তা করবা যে ঘূর্ণন ব্যাসার্ধটা কতটুকু হচ্ছে। যদি কিনারার বিন্দুর কিছু দেওয়া থাকে, তখন ঘূর্ণন ব্যাসার্ধ কিন্তু পুরোটা পাখার দৈর্ঘ্যটাই ব্যাসার্ধ হিসেবে কাজ করবে। আর যদি মধ্যের কোনো বিন্দু দেওয়া থাকে, তাহলে কিন্তু অর্ধেকটা, ঠিক আছে, ব্যাসার্ধ হিসেবে কাজ করবে। সো এটা একটু খেয়াল রাখবা, তাহলেই আশা করি এই জায়গায় যে ম্যাথগুলো আছে, এই ম্যাথগুলোতে কারোই কোনো সমস্যা হওয়ার কথা না। ওকে, তাহলে এই চারটা মাথায় রাখবা, যে কোনো একটা থেকে আরেকটা যাওয়া সম্ভব। ওমেগা দিয়ে এ জানতে চাইছে, বের করা সম্ভব। ভি দিয়ে থিটা জানতে চাইছে, বের করা সম্ভব। জাস্ট এটাকে একটা ম্যাপের মতন মনে রাখবা, তাহলেই হবে। এখন একটা প্রবলেম করে ফেলি। কি দেয়া আছে? মিনিটে 58 বার আবর্তিত অবস্থায় একটি গ্র্যামোফোনে সুইচ বন্ধ করে দেওয়ার পরে গ্র্যামোফোনটি 25 সেকেন্ডে থেমে যায়। গ্র্যামোফোন জিনিসটা কি? এগুলা গ্র্যামোফোন জিনিসটা কি? একটা বাদ্যযন্ত্র। এই বাদ্যযন্ত্রে কি হয়? ক্যাসেট দিলে ক্যাসেটটা ঘুরে ঘুরে কি হয়? এখানে সঙ্গীত বা গান বের হয়। বলে দেওয়া আছে মিনিটে 58 বার, মিনিটে সামথিং বার। এই কথাটা যদি তুমি তোমার প্রশ্নে কোনো জায়গায় পাও, মিনিটে সামথিং বার এরকম যদি কথা তুমি কোনো জায়গায় পাও, তাহলে তুমি বুঝে ফেলবা তোমার এখানে দেওয়া আছে কি? ওমেগার ভ্যালু। ওমেগা দেওয়া আছে। সো ওমেগা ইকুয়াল টু কত? 58
বার, 58 বার, মাথায় রাখবা। যদি বার, মিনিটে বার এরকম করে দেওয়া থাকে তাহলে বুঝতে হবে তোমার এখানে দেওয়া আছে কোন এককে, রেভলিউশন পার মিনিট এককে, রেভলিউশন পার মিনিট, যেহেতু মিনিটে 58 বার দেওয়া, ওমেগা ইকুয়াল টু মিনিটে 58 বার, সো মিনিটে যতবার সেটাকে রেভলিউশন বা রোটেশন বলা যায়, ঠিক আছে, আর ইভি দিয়ে প্রকাশ করি এটাকে। তোমার ম্যাথ করতে হবে কিসে, এসআই এককে। সো এসআই এককে যদি নিতে চাও কিভাবে নিতে পারো, রেভলিউশন পার মিনিটকে এসআই এককে নিতে পারো কিভাবে, আমি এগুলো গতিবিদ্যা চ্যাপ্টার অধ্যায়ে ভালো করে বুঝিয়েছিলাম। সো এখানে আমি শর্টকাটটা বলি, যদি রেভলিউশন পার মিনিট থেকে রেডিয়ান পার সেকেন্ডে নিতে চাও তাহলে তোমার সহজ কথায় 2π/60 দিয়ে গুণ দিবা, 2π/60 দিয়ে গুণ দিবা। গুণ দেওয়ার পরে যেই জিনিসটা আসবে সেটাই কি, রেডিয়ান পার সেকেন্ড, সেটাই রেডিয়ান পার সেকেন্ড। ফাইন, তাহলে আমার এই জিনিসটা দেখো তাই করলাম, তাই করে আমার কথা আসছে 1.93 পাই রেডিয়ান পার সেকেন্ড। তাহলে আমার কিন্তু কি হয়ে গেছে, রেভলিউশন পার সেকেন্ড থেকে, রেভলিউশন পার মিনিট থেকে রেডিয়ান পার সেকেন্ডে নেওয়াটা হয়ে গেছে। আর একটু কিছু শিখাই দিই, যদি তোমার শুধু রেভলিউশন থেকে রেডিয়ানে নিতে হয় তাহলে 2π দিয়ে গুণ দিবা, রেভলিউশন পার মিনিট থেকে রেডিয়ান পার সেকেন্ডে নিতে হয় তাহলে এই যে বললাম 2π/60 দিয়ে গুণ দিবা, ঠিক আছে। শুধু রেভলিউশন থেকে রেডিয়ানে নিবা 2π দিয়ে গুণ দিতে হবে, কেমন? আচ্ছা, তাহলে আমরা আশা করি এই আলোচনাটা বুঝে গেছি। এবার আমরা চলে আসবো আমাদের এরপরের অংশে। বলে দেওয়া আছে আগে মিনিটে 58 বার ঘুরতো, দ্যাট মিনস আগের কৌণিক বেগ ওমেগা নট যেটা সেটা দেয়া আছে, শেষ কৌণিক বেগ যেটা, শেষ কৌণিক বেগ থেমে যায়, যেহেতু শেষ কৌণিক বেগ মানে আমাকে কিন্তু বুঝে নিতে হবে এটা কত, 0, থেমে যায়, থেমে যাওয়া মানে কি 0 শেষে। টি দেওয়া আছে 25 সেকেন্ড, 25 সেকেন্ড সময় নিয়ে থামে সুইচ বন্ধ করার পর। আলফা জানতে চাওয়া হয়েছে, আর এটা কতবার ঘুরে থামবে, সুইচ বন্ধ করার পর কতবার ঘুরে থামবে, এগুলো কিন্তু খুবই কমন প্রশ্ন, এগুলো আসে, কতবার ঘুরে থামবে এই জিনিসটা জানতে চাওয়া হয়েছে। মাথায় রাখবা কতবার ঘুরে থামবে এই জিনিসটা অ্যাকচুয়ালি থিটাই। নর্মালি আমরা যে থিটাটা বের করি রেডিয়ান এককে, এটা হচ্ছে কত কোণ ঘুরে থামবে, আর কতবার ঘুরে থামবে এটাও থিটা, বাট এটার এককটা কোন এককে চিন্তা করতে হয়, রেডিয়ানে না, চিন্তা করতে হয় রেভলিউশনে। থিটাকে যদি রেভলিউশনে আনতে পারো তাহলে সেটাই হচ্ছে ততবার ঘোরার সংখ্যা। ওকে, আচ্ছা, তো আমরা প্রথমে আলফা বের করবো, পরে থিটা বের করবো। সো আমরা গতির সমীকরণ দিচ্ছি ওমেগা এফ ইকুয়াল টু ওমেগা নট প্লাস আলফা টি। এখান থেকে আমরা ওমেগা এফ এর ভ্যালু বসিয়ে দিলাম, ওমেগা নটের ভ্যালু বসিয়ে দিলাম, এগুলো সব বের করা আছে। আলফা টি এর ভ্যালু বসিয়ে দিলাম, আলফার ভ্যালুটা হিসাব করে আসছে কত, -0.242 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে আমার আলফার ভ্যালু চলে আসছে -0.242 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। ওকে, আমরা প্রথম অংশটা কিন্তু পেয়ে গেছি। কেন এটা মাইনাস আসছে, বোঝাই যাচ্ছে কমছে বেগের মানটা, আগে ছিল একটা মান, পরে 0 হয়েছে, কমছে, কমলে আলফা কি হয়, নেগেটিভ হয়। ওকে, এরপরে আমরা চলে আসি, আমাদের থিটা বের করতে হবে, বাট কোন এককে, রেভলিউশন এককে, কতবার। সো ওমেগা এফ স্কোয়ার প্লাস ইকুয়াল টু ওমেগা নট স্কোয়ার প্লাস 2 আলফা থিটা। এখানে যদি আমরা ওমেগা এফ, ওমেগা নট, আলফা মাত্র বের করছি, সবগুলো জিনিস কিন্তু জানি, এখানে ওমেগা এফ জানি, ওমেগা নট জানি, আলফা জানি, বসিয়ে দিই তাহলে কিন্তু থিটাটা পেয়ে যাব। বাট আমরা থিটাটা পাবো কোন এককে, থিটাটা পাবো আমরা রেডিয়ান এককে। দেখো হিসাব করলাম, একদম সহজ হিসাব, তাই বেশি কথা বলতেছি না এখানে, একদম সহজ হিসাব, জাস্ট পজ করে দেখলেই বুঝবা কোন জায়গায় কী বসাইছি। থিটাটা যদি বের করি, থিটাটা আমার আসে কত, 75.957 রেডিয়ান। এটা হচ্ছে সুইচ বন্ধ করার পরে থামার পূর্বে, সুইচ বন্ধ করার পরে থামতে থামতে বা থামার পূর্বে সে কত কোণ ঘুরে, এত কোণ ঘুরে, এত রেডিয়ান কোণ সে ঘুরে। বাট এটা আমার দরকার নাই, আমার দরকার কি, রেভলিউশনে কত বার ঘুরে। সো আমি এই রেডিয়ানটা কি, আমি একটু আগে বলছি রেভলিউশনকে রেডিয়ানে নিতে হলে 2π দিয়ে গুণ দিতে হয়, আর রেডিয়ানকে রেভলিউশনে নিতে হলে 2π দিয়ে ভাগ দিতে হবে। সো 2π দিয়ে ভাগ দিছি, এটা চলে আসছে কিসে, রেভলিউশনে। তাহলে আমার 12 রেভলিউশন। দ্যাট মিনস আমরা কৌণিক ত্বরণও পেয়ে গেছি, থামার পূর্বে সে কতবার ঘুরে সেই সংখ্যাটাও পেয়ে গেছি। একদম ইজি ম্যাথ, সবাই পারো ইনশাল্লাহ। এরপরে যে প্রবলেমটা দেখবো এটা একটু ট্রিকি প্রবলেম। এই প্রবলেমটা একটু দেখি কি দেয়া আছে। একটা চাকতি দেখতে পারতেছি, তাই না, একটা চাকা দেখতে পাচ্ছি। তোমরা যারা সাইকেল চালাও তোমরা জানো এগুলাকে কি বলে, এগুলাকে বলে স্পোক। এগুলা কি এক একটা স্পোক। সাইকেল যারা চালাও তারা জানো, রিক্সার মধ্যেও থাকে, সাইকেলের মধ্যেও থাকে, ভ্যান গাড়ির মধ্যেও থাকে। তো এই বলে দেওয়া আছে একটা 30 সেন্টিমিটার ব্যাসার্ধের চাকা সমান 8টি স্পোকে বিভক্ত। অর্থাৎ এখানে গোনো কয়টা স্পোক আছে, এখানে ওভারঅল এখানে তোমরা গোনলিপ দেখতে পাবে, এখানে কয়টা স্পোক আছে, 8টা আছে। কালো দাগ কয়টা, 8টা। বলছে চাকাটি নির্দিষ্ট অক্ষের সাপেক্ষে 2.5 রেভলিউশন পার সেকেন্ডে ঘুরছে। অর্থাৎ এটা এই যে মাঝখানে স্বাভাবিকভাবে এটার সাপেক্ষে ঘুরবে, চাকাটা এমনি এমনি ঘুরতেছে, এইভাবে ঘুরতেছে চাকাটা। কত বেগে ঘুরতেছে, প্রতি সেকেন্ডে 2.5 বার করে ঘুরতেছে, এটা বলে দেওয়া আছে। রেভলিউশন মানে কি, কতবার, প্রতি সেকেন্ডে 2.5 বার করে ঘুরতেছে। তুমি 20 সেন্টিমিটার লম্বা একটি চিকন
তীর চাকাটির ঘূর্ণন অক্ষের সমান্তরালে, ঘূর্ণন অক্ষ হচ্ছে এই যে এটা এক্স অক্ষ যেটা দেখছো না, এটা ঘূর্ণন অক্ষ, এটার সমান্তরালে একটা তীর, এই যে লালটা হচ্ছে তীরটা, তীরটি চাকাটির ভেতরে চাকাটির ঘূর্ণন অক্ষের সমান্তরালে এমনভাবে ছুটতে চাও যেন তীরটি চাকতির ভেতরে কোনো স্পোককে স্পর্শ না করে স্পোকের মধ্য দিয়ে চলে যায়। অর্থাৎ তুমি এটারে মারবা, এমন বেগে মারবা যেন এই যে এটা তো ঘুরতেছে না, স্পোকগুলোও ঘুরতেছে না, ভেতরে স্পোকগুলোও ঘুরতেছে, যাওয়ার পথে কি দিবে, বাধা দিবে, কিন্তু তুমি এত স্পিডে মারলা যে এই একটা স্পোক পরের স্পোকে যেতে না যাইতেই, মানে এই তীরটাকে বাড়ি না দিতেই তীরটা ভেতর দিয়ে গমন করে যায়। তুমি ঘটনাটা ইমাজিন করো, এটা ঘুরতেছে, স্পোকগুলোও ঘুরতেছে, এখন স্পোকগুলোর মাঝখানে তো একটু একটু ফাঁকা ফাঁকা স্থান আছে, তুমি এত স্পিডে তীরটা মারলা যে এই স্পোকটা ঘুরে তোমার তীরটাকে ধাক্কা দিতে দিতেই তীরটা মাঝখান দিয়ে চলে গেছে। এইটাই জানতে চাইছে ন্যূনতম কত বেগে নিক্ষেপ করলে তুমি এই ঘটনাটা ঘটাইতে পারবা। এখন সর্বোচ্চ বেগের কিন্তু সীমা নাই, তুমি যত বেশি বেগে মারবা তত স্পিডে কি এটা চলে যাবে, তাই না? কিন্তু মিনিমাম একটা বেগ আছে, যেই বেগের কমে মারলে এর তীরটা কী হবে, যাওয়ার পথে স্পোকের সাথে বাড়ি খেয়ে যাবে, স্পোকটা ঘুরে যাবে, ওর সাথে বাড়ি খেয়ে যাবে। বাট মিনিমাম একটা বেগ আছে, যেই বেগের পর থেকে মারলে কি হবে, আর বাড়ি খাবে না, এটা সোজা চলে যেতে পারবে, বাড়ি না খেয়ে সোজা, স্পোকের সাথে বাড়ি না খেয়ে তীরটা সোজা চলে যেতে পারবে। সো ওই বেগটাই আমরা বের করব। এই ম্যাথটা কিন্তু আমরা মাত্র যে থিওরিগুলো পড়াইলাম এগুলোর আলো কি কঠিন কিন্তু কিছু না, একদম ইজি। আমি দেখাই দিই তোমাদেরকে। আমরা এই ম্যাথটা করার জন্য প্রথমেই যে জিনিসটা করব সেটা হচ্ছে আমাদের এই যে এই ওভারঅল চাকাটা, এই যে এই পুরা চাকাটা কত কোণ, এই জায়গায় কত কোণ ধারণ করছে, সে কেন্দ্রের সাথে কত কোণ ধারণ করছে, এই জায়গায় সে ওভারঅল 2 পাই রেডিয়ান কোণ, অর্থাৎ 360 ডিগ্রি কোণ, তাই না? ওভারঅল চাকাটা নিজের অক্ষের সাপেক্ষে কত কোণ, আমার 360 ডিগ্রি কোণ ধারণ করছে। ওকে, তো আমরা অ্যাকচুয়ালি বের করব কি, আমরা বের করতে পারি প্রথমত যে একটা স্পোক থেকে আরেকটা স্পোকের কৌণিক দূরত্ব কত, দ্যাট মিন্স আমি এই কোণটা কত এটা বের করতে চাই, এই কোণটা কত এটা আমি বের করতে চাই। এটা কিভাবে বের করতে পারবো, পুরাটা 2 পাই রেডিয়ান কোণ, তাহলে এতটুকু কত, 2 পাই বাই 8, খুব সিম্পল, দেখো তাই কিন্তু করা হয়েছে। তার মানে আমি যে থিটা বের করছি, এই যে থিটাটা আসলে কি, থিটাটা আসলে একটা স্পোক থেকে আরেকটা স্পোকের কৌণিক ব্যবধান, এটা কত, 2 পাই বাই 8, অর্থাৎ পাই বাই 4 রেডিয়ান। ওকে, পাই বাই 4 রেডিয়ান, তাহলে এটা আমার আসছে কত, পাই বাই 4 রেডিয়ান। তার মানে আমরা এই একটা স্পোক থেকে আরেকটা স্পোকের কৌণিক ব্যবধানটা পেয়ে গেছি। এটা পেয়ে লাভটা কী হয়েছে, আমরা বেগ জানি না, রেভলিউশন পার সেকেন্ডে জানি, এটাকে আমরা রেডিয়ান পার সেকেন্ডে চলো নিয়ে নিই। সো এটা রেভলিউশন পার সেকেন্ডে ছিল 2.5 রেভলিউশন, আমরা রেভলিউশনকে শুধু রেডিয়ানে নিব। একটু আগে কি বলছি, 2 পাই বা যে কোনো কিছু রেভলিউশন পার মিনিটে থাকলে রেডিয়ান পার সেকেন্ড নিতে হলে 2 পাই বাই 60 দিয়ে গুণ দিতে হয়, আর এটা রেভলিউশন পার সেকেন্ডেই আছে, পার সেকেন্ডেই আছে। তাহলে এখানে শুধু চিন্তা করতে হবে কি, শুধু রেভলিউশন অংশটা নিয়ে, শুধু রেভলিউশন অংশটাকে রেডিয়ানে নিতে পারলেই এটা রেডিয়ান পার সেকেন্ডে আসে। তাই রেভলিউশনকে রেডিয়ানে নিতে হলে 2 পাই দিয়ে গুণ দিব, রেভলিউশন পার মিনিটকে রেডিয়ান পার সেকেন্ডে গুণ নিতে হইলে কি দিয়ে গুণ দিতাম, 2 পাই বাই 60, এটাতে প্যাস লাগাবা না। ওকে, তাহলে আমরা শুধু 2 পাই দিয়ে গুণ দিছি, কারণ আমার রেভলিউশনটাকে রেডিয়ানে নিলেই রেডিয়ান পার সেকেন্ড হয়ে যায়, এটা আমার আসলো কত, 5 পাই রেডিয়ান পার সেকেন্ড। তাহলে এই পর্যন্ত আলোচনাটা আমরা কিন্তু আশা করি সবাই বুঝতে পারছি, এখানে কিন্তু কঠিন কিছুই আমি তেমন পড়াই নেই, একদম ইজি জিনিস, বেগ বের করছি, আর স্পোকগুলোর মধ্যবর্তী যে দূরত্ব হয় কৌণিক দূরত্ব, সেই কৌণিক দূরত্ব বের করছি। এখন একটা জিনিস চলো বের করি তো আমরা, এই যে স্পোকটা দেখতে পাচ্ছ যেটার উপরে আমি লেজার পয়েন্টারটা দাঁড় করাইতেছি, লেজার পয়েন্টারটা ঘুরাচ্ছি, এই স্পোকটা পরের স্পোকটার কাছে যাবে, অবভিয়াসলি ঘুরতেছে মানে যাবে তো, রাইট? এই স্পোকটা ঘুরে ঘুরে পরের স্পোকটার দিকে যাবে, কত সময় যাবে, মানে কত সময় আসলে সে থিটা কোণ পাড়ি দিবে, থিটা মানে পাই বাই 4 রেডিয়ান কোণ পাড়ি দিবে, এই মানটা কি বের করতে পারবো না? অবশ্যই পারবো। এইখানে যে বেগটা দেওয়া আছে এই বেগটা কি সমবেগ নাকি অসমবেগ বলে দেওয়া আছে, বেগের মান বাড়বে কমবে না, থামার কথা বলে দেওয়া আছে না, তার মানে এটা সমবেগ। আর এটা কি আমার কতটুকু সরণ, কৌণিক সরণ, এই স্পোকটা কোথায় যেতে চায়, এই জায়গায় যেতে চায়, কত সময়ে যাবে সেই জিনিসটা বের করতে চাই। তাহলে আমি ওমেগা জানি, আমি থিটা জানি, দরকার কি টি, আর বেগটা কি বেগ, ওমেগাটা কি বেগ, সমকৌণিক বেগ। তাহলে আমি বসাবো কি, থিটা ইকুয়াল টু ওমেগা টি, থিটা ইকুয়াল টু ওমেগা টি বসাইলাম, এখানে থিটার ভ্যালু বসাইলাম একটা স্পোক থেকে আরেকটা স্পোকের কৌণিক ব্যবধান, ওমেগার ভ্যালুটা বসাইলাম পুরো ওভারঅল চাকাটার যে রেডিয়ান পার সেকেন্ড আসে সেই রেডিয়ান পার সেকেন্ড। তাহলে আমি টি পেয়ে যাব না, টি পেয়ে যাচ্ছি, থিটার ভ্যালু পাই বাই 4, ওমেগার ভ্যালু 5 পাই, বসাইলে আমার কত আসে 1/20 সেকেন্ড। তাহলে টি আমি পেয়ে গেছি 1/20 সেকেন্ড। একটু অ্যানিমেশন দিয়ে দেখানো যাক 1/20 সেকেন্ড আসলে কি বোঝাচ্ছে। এই স্পোকটার দিকে তাকাও, এই স্পোকটা যেটার উপরে আমি লেজার ঘোরাচ্ছি, এই স্পোকটার দিকে তাকাও, এই স্পোকটা
একটু পরে ঘোরা শুরু করবে আমি ক্লিক করলে, এই জায়গায় যাবে, যত সময় যাবে সেই সময়টাই 1/20 সেকেন্ড। অ্যানিমেশনটা দেখি চলো। তাহলে কি দেখলাম আমরা, এই স্পোকটা এই জায়গায় একটু আগে যে স্পোকটা ছিল, এই যে একটু আগে আবার আগের জায়গায় চলে আসছি, একটু আগে যে স্পোকটা ছিল এই স্পোকটা কোথায় যাবে, এই দিকে যাবে, কত সময় সে যাবে 1/20 সেকেন্ড। এই সময়টাই কিন্তু আমরা অ্যাকচুয়ালি বের করছি। একটা স্পোক তার পরবর্তী স্পোকের জায়গায় যেতে চাইলে কত সময় সে যায় সেই সময়টা আমরা বের করছি 1/20 সেকেন্ড। তার মানে আমাদের তীরটা মারলে যা করার, তীরটারে পাঠানোর জন্য তীরের যে দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটা এর মধ্য দিয়ে পাঠানোর জন্য, একটা স্পোক থেকে আরেকটা স্পোকের মাঝখানের জায়গাটা দিয়ে, ফাঁকা জায়গাটা দিয়ে পাঠানোর জন্য আমার কত সময় আছে, 1/20 সেকেন্ড সময় আছে। 1/20 সেকেন্ডের চেয়ে যদি আমি একটু বেশি সময়, আমি যদি 1/20 সেকেন্ডের মধ্যে না পাঠাই, আমি যদি 1/10 সেকেন্ড বা 1 সেকেন্ড বা 2 সেকেন্ডে পাঠাই, তাহলে কি হবে, তাহলে তীরটা যাওয়ার সময় এক স্পোক আরেক স্পোকের কাছে চলে যায় 1/20 সেকেন্ড সময়। তীরটা যাইতে যাইতে কি হবে, একটা স্পোক আরেকটা স্পোকে যাওয়ার সময় তো এই তীরটার মাঝখান দিয়ে তো যাচ্ছিল, তাই না? তীরটারে পেয়ে ফেললে একটা ধাক্কা দিবে, ধাক্কা দিলে তীরটা আর ওই পারে যাইতে পারবে না। তার মানে তীরটারে পাঠাইতে হইলে আমার কাছে বরাদ্দকৃত সময় কত, এতটুকু সময়। এখন ম্যাথটা হয়ে গেল সিম্পল ম্যাথ, এখন ম্যাথটা হয়ে গেছে সিম্পল ম্যাথ। এখন আমরা ম্যাথটা এইভাবে চিন্তা করতে পারি, 1/20 সেকেন্ড সময়ে তীরের দৈর্ঘ্য পরিমাণ, দৈর্ঘ্যটাই তো পার হইতে হবে, তাই না? তীরের দৈর্ঘ্য পরিমাণ দূরত্বই তো পার হইতে হবে, তাই না? 1/20 সেকেন্ডে তীরের দৈর্ঘ্য পরিমাণ পার হইতে কত বেগে পাঠাইতে হবে, এই জিনিসটাই বের করতে হবে। সো তীরটারে কী বেগে পাঠাবো, সমবেগে। আমাদের কাছে কিছু বলা নাই, তার মানে আমরা ধরে নিব তীরটাকে সমবেগে পাঠাচ্ছি। তাহলে তীরটাকে কত সমবেগে মারলে তীরটা এই সময়ে তার নিজস্ব দৈর্ঘ্য দেওয়া আছে 20 সেন্টিমিটার, তার নিজস্ব দৈর্ঘ্যটা পাড়ি দিতে পারে। কারণ তার নিজের দৈর্ঘ্যটা পার হওয়া মানে কি, এই সময়টা মানে এই ফাঁকা জায়গাটার মধ্য দিয়ে সে বাধাহীনভাবে গমন করে ফেললো। তুমি যদি দৈর্ঘ্যের চেয়ে আরও বেশি দূরত্ব তারে পার করাতে চাও, হ্যাঁ ওই সময়ও সে পার হয়ে যাবে, বাট তোমার কাছে জানতে চাইছে কি ন্যূনতম কত, মানে জাস্ট পার হবে, জাস্ট তীরটা এখান থেকে জাস্ট পার হবে, মানে জাস্ট তার যে পেছনের মাথাটা আছে, পেছনের যে ইয়াটা আছে সেই মাথাটা জাস্ট পার হবে। তাহলে আমরা তীরের দৈর্ঘ্যটাকেই ধরবো অতিক্রান্ত দূরত্ব, এইটা আমার এই দূরত্বটা অতিক্রম করতে হবে, নিজের দৈর্ঘ্য সমান দূরত্ব, এই দূরত্বটা অতিক্রম করতে হবে কত সময়ে, এত সময়ে, আর কত সমবেগে, সেই সমবেগটাই আমরা বের করব। তীরের দৈর্ঘ্য 20 সেন্টিমিটার, এটাকে আমি মিটারে নিয়ে নিলাম, 100 দিয়ে ভাগ দিয়ে, জানো তোমরা কীভাবে নিতে হয়। এখন আমরা S = VT রাশিমালায় চলে আসলাম, কারণ এটাও সমবেগে। S তীরের দৈর্ঘ্য, V আমরা বের করব কত সমবেগে মারতে হবে, টি আমার কাছে দেওয়া আছে যে সময়টা, সেই সময়টা বসাই দিলে আমরা পেয়ে যাব ভি এর ভ্যালু 4 মিটার পার সেকেন্ড। তার মানে আমরা যদি তীরটাকে 4 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করি, তাহলে তীরটা বাধাহীনভাবে মাঝখান দিয়ে চলে যাবে। আশা করি এই ম্যাথটা তোমরা বুঝতে পারছো। আরেকবার চিন্তা করে দেখো, পুরাটা একদম ইজি, কোনো কঠিন কিছু করি নাই। প্রথমে একটা স্পোক থেকে আরেকটা স্পোকের কৌণিক ব্যবধান বের করছি, আমার সমকৌণিক বেগটা দেওয়া ছিল, সমকৌণিক বেগটা লিখছি, এত কৌণিক বেগে ঘুরতেছে একটা স্পোক আরেকটা স্পোক, সবগুলো স্পোক এই কৌণিক বেগে ঘুরতেছে। তো এই ঘোরার মুহূর্তে, তার মানে একটা স্পোক আরেকটা স্পোকের জায়গায় যেতে হলে কত কোণ ঘুরতে হয় সেই কোণটা আমরা জানি, কত বেগে ঘুরে সেটা আমরা জানি। এখান থেকে আমরা ফর্মুলা দিয়ে একটা স্পোক আরেকটা স্পোকের জায়গায় কত সময় পরে যাবে সেই সময়টা আমরা বের করে ফেলছি। তার মানে এই স্পোকটা ঘুরে এই জায়গায় যাইতে কত সময় লাগবে সেই সময়টাই 1/20 সেকেন্ড। এই সময়ের মধ্যেই আমার তীরটারে পাঠাই দিতে হবে, তীরের দৈর্ঘ্যটারে পার করাই দিতে হবে। তীরের দৈর্ঘ্যটা আমি নিয়ে নিলাম আর সময়টা আমি নিয়ে নিলাম, কত বেগ কত সমবেগ সেই সমবেগটা আমি বের করছি। তার মানে আমার মিনিমাম এত সমবেগে কি মারতে হবে, এর চেয়ে কম বেগে মারলে তীরের নিজের দৈর্ঘ্যটাই পার হইতে পারবে না, পার না হইতে হইতেই কী হয়ে যাবে, একটা স্পোক আইসে তীরটারে ধাক্কা দিয়ে দিবে। সো আশা করি এই ম্যাথটা তোমরা সবাই বুঝতে পারছো। তাহলে আমরা আজকের ক্লাসে এই পর্যন্ত কিন্তু দেখছি, তাই না? এই পর্যন্ত আলোচনা দেখছি। গত ক্লাসে আমরা একটা জিনিস দেখছিলাম, ভর আর জড়তার ভ্রামক। ভর আর জড়তার ভ্রামক আমরা দেখছিলাম রৈখিক ক্ষেত্রে ভর যে জিনিসটা করে, আমি বলছি ব্যয়দবি দিয়ে, তাই না? ব্যয়দবি বুঝায়, তাই না? যত বেশি ব্যয়দব তত বেশি জড়তা, এভাবে বুঝাইছি তোমাদেরকে। তার মানে কি, ভর হচ্ছে কি, তুমি একটা স্থির ভর আছে, এটাকে গতিশীল করতে চাও, এটা গতিশীল হবে কি হবে না ডিপেন্ড করে কি এটার ভরের উপরে। এটা কতটুকু স্থির থাকতে চায়, স্থির থাকতে চাওয়ার প্রবণতাটা ডিপেন্ড করে কিসের উপরে, এর ভরের উপরে। বাট একটা বস্তু স্থির আছে, এটাকে ঘুরাইতে চাও, এটা ঘুরবে কি ঘুরবে না, এটার স্থির থাকতে চাওয়ার প্রবণতা এটা ডিপেন্ড করে কিসের উপরে, আয়ের উপরে। যত বেশি আয় তত বেশি ব্যয়দব, মানে তত স্থির থাকতে চাওয়ার প্রবণতা বেশি। আবার উল্টাভাবেও চিন্তা করা যায়, যত বেশি আয় সে যদি ঘূর্ণনশীল থাকে, যত বেশি আয় তত বেশি সে ঘুরতে থাকতে চাবে, তুমি থামাইতে চাইলেও সে তোমার বারণ শুনবে না।
ওকে, আই যত বেশি বেয়াদবি তত বেশি, একইভাবে এম যত বেশি বেয়াদবি তত বেশি, এভাবে চিন্তা করতে হবে। এটা চলার ক্ষেত্রে, এটা ঘোরার ক্ষেত্রে। আমরা ভরবেগের রাশিমালা এমভি, এটা সবাই জানি, আজকে আমি এই চ্যাপ্টারের ক্লাসগুলোতে অনেকবারই এমভি ইউজ করছি, তাই না? এমভি, এটা থেকে আমি কৌণিক ভরবেগের রাশিমালা বের করতে চাই। আমি কি করব, এম এর জায়গায় আই বসাবো, ভি এর জায়গায় ওমেগা বসাই দিব। তাহলে এম এর জায়গায় আমি আই, ভি এর জায়গায় যদি ওমেগা বসাই দিই, জাস্ট প্যারালাল কৌণিক রাশিগুলো, প্যারালাল বলতে কি সমসাময়িক, প্যারালাল মানে কিন্তু আবার সমান্তরাল বুঝো না। সো আমার যে কোরেসপন্ডিং যে কৌণিক রাশিমালাগুলো আছে সেগুলো বসাই দেবো। এম এর জায়গায় যেমন দেখতেছো আই, ভি এর জায়গায় যেমন দেখতেছো ওমেগা বসাই দিলে আমি কি পেয়ে যাব, কৌণিক ভরবেগের রাশিমালা কি আসা উচিত, আই ওমেগা। একইভাবে বল এম এ আছে, কোরেসপন্ডিং এম এর কৌণিক কোনটা, আই, এর কোরেসপন্ডিং কোনটা, আলফা। তাহলে এখানে কি লেখা যায়, আই আলফা। মাথায় রাখবা, কৌণিক ক্ষেত্রে বলের সমতুল্য যে রাশিটা সেটাকে আমরা বলি টাও দিয়ে প্রকাশ করি। এটা হচ্ছে টর্ক। টর্ক নিয়ে ডিটেলসে আলোচনা থাকবে, টর্ক নিয়ে ডিটেলসে আলোচনা থাকবে। আমি আমার আগের ক্লাসগুলোতেও এই আলোচনাগুলো করছি, ইউটিউবের ক্লাসগুলো, ওই লিঙ্কগুলোতেও তোমরা টর্ক নিয়ে আলাদা করেই ভিডিও পাবা। টাও ইকুয়াল টু কি, আই আলফা লিখলাম। গতিশক্তি ইকুয়াল টু কি, হাফ এম ভি স্কোয়ার। এখানে এম আর ভি, এম এর জায়গায় আমি যদি লিখে দিই জড়তার ভ্রামক, কারণ এম এর সমতুল্য হচ্ছে জড়তার ভ্রামক আই, তাহলে এম এর জায়গায় যদি লিখে দিই আই, ভি এর জায়গায় যদি লিখে দিই ওমেগা, তাহলে কি লিখতে পারবো, ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ারকে ইকুয়াল টু হাফ আই ওমেগা স্কোয়ার। আমি কি এগুলো মুখস্থ করতে বলছি তোমাদেরকে? না, তোমরা এই জিনিসগুলো বাই ডিফল্ট জানো। সায়েন্সের স্টুডেন্ট যদি হয়ে থাকো, মোটামুটি মনোযোগী হয়ে থাকো, তাহলে এই জিনিসগুলো কারো নতুন করে মুখস্থ করার মতন নাই। এই জিনিসগুলো জানলে জাস্ট ওপরের এই কয়টা জিনিস যদি মাথায় থাকে, তাহলে এই সূত্রগুলো কি দাঁড় করাইতে পারবা না? অবশ্যই দাঁড় করাইতে পারবা। মনে মুখস্থ করার কিছু নাই, খালি এফ এর জায়গায় চিন্তা করবা টাউকে। এফ রৈখিক ক্ষেত্রে বল, আর কৌণিক ক্ষেত্রে বলের সমতুল্য যে রাশিটা সেটা হচ্ছে টাউ। তাই টাউ ইকুয়াল টু কি, আই আলফা, ইকুয়াল টু কি হাফ এম ভি স্কোয়ার, ইকুয়াল টু এই ক্ষেত্রে কি হাফ আই ওমেগা স্কোয়ার। এটা হচ্ছে চলার সময় গতিশক্তি, আর এটা হচ্ছে ঘোরার সময় গতিশক্তি। ঠিক আছে, এগুলো সব ঘোরার জন্য। ওকে, সো এই চার্টটা গুরুত্বপূর্ণ, এই চার্টের ফর্মুলাগুলো ভালো করে মাথায় রাখবা। এখন আমরা এই জায়গায় যে আলোচনাগুলো দেখব, এই আলোচনাগুলো আমি তোমাদেরকে বাড়তি করে পড়াবো না। এই আলোচনাগুলো তোমরা, এই যে আমি স্লাইডটা দিয়ে দিছি, এই যে এখন যে ক্লাসটা দেখতেছো, এই ক্লাসের ডেসক্রিপশন বক্সে স্লাইডটা পাবা। এই স্লাইডটার মধ্যে এই 4 নাম্বার ক্লাসে এই এক্সপ্লেন মি বাটনটা দেখতেছো না, এক্সপ্লেন মি বাটনে তোমরা অ্যাডব রিডার দিয়ে পিডিএফটা অন করে ডাউনলোড করে, পিডিএফটা প্রথমত ডাউনলোড করবা, 4 নাম্বার লেকচার ডাউনলোড করে এই পেজে আসবা। এই পেজে আসার পরে এই যে ইউটিউব বাটনটা আছে, এই বাটনটা অ্যাডব রিডার দিয়ে যখন পিডিএফটা খুলছো, ডাউনলোড করছো, তখন ওই পিডিএফটার অ্যাডব রিডার দিয়ে নেওয়ার পরে এই বাটনটাতে ক্লিক করবা। ক্লিক করলে তোমার এই জায়গায় যে আলোচনাগুলো বলা থাকবে। এই আলোচনাগুলো খুব সুন্দর করেই আমার ইউটিউবে কভার করা আছে, এগুলো বলা থাকবে। সো এগুলো তোমরা ইজিলি ওই ভিডিওগুলো দেখলে বুঝে যাবা। আর যারা যারা অলরেডি আগে দেখছো তারা জাস্ট লেখাগুলো পড়লেই হবে, ভিডিওতে দেখতেই হবে তা না। আমরা আগে চিন্তা করতাম বল এভাবে পড়ে, মানে একটা যে কোনো বস্তু গড়ায় যখন পড়ে তখন এইভাবে পড়ে, বাট বাস্তবে তো এভাবে পড়ে না, বাস্তবে এইভাবে পড়ে। তার মানে বাস্তবে কি আছে, রৈখিক কৌণিক দুইটা গতিশক্তিই আছে, আর এই জায়গাটার মধ্যে কি শুধু রৈখিক গতিশক্তি আছে। একটু বলে রাখি, ওমেগাটাকে ভাইবো না কিন্তু ক্লকওয়াইজ এভাবে দিছে, ওমেগাটা কিন্তু কাজ করতেছে পারপেন্ডিকুলারলি। ঠিক আছে, জাস্ট দেখানোর জন্য এই জিনিসটা এইভাবে বোঝানো হয়েছে। ওকে, সো তোমরা এই জিনিসটা একটু ক্লিয়ার থাকবা। আজকের ক্লাসের প্রথম আলোচনাতে কিন্তু বলছি ওমেগার ডিরেকশন কোন দিকে। ওকে, তো এই জায়গায় যে আলোচনাগুলো আছে, এই ম্যাথগুলো তোমরা করতে পারবা। এখানে একটু বলে রাখি যে আমাদের এই যে বল বা এই টাইপের বস্তুগুলো ফাঁপা হলেও আমাদের যখন ম্যাথ করা হয়, ম্যাথের জন্য কমন প্র্যাকটিস হচ্ছে, আমি যেটা দেখছি সবগুলো জায়গায় একই কাজ করছে, কমন প্র্যাকটিস হচ্ছে এই ভরগুলোর মধ্যে আমরা এটাকে নিরেট গোলক হিসেবে চিন্তা করি, এটাকে নিরেট গোলক হিসেবে চিন্তা করি। নিরেট গোলক হিসেবে চিন্তা করলে কি লেখি, 2/5 mr²। কারণ এই যে এটার ভেতরে যদি ফাঁপা থাকে, কতটুকু ফাঁপা, কতটুকু থিকনেস, এটা একটা প্রশ্ন আছে না? সো এইগুলো তো দেওয়া থাকে না পরীক্ষায়, সাধারণত দেওয়া থাকবে যে কতটুকু মোটা চামড়া ফুটবলটার, এটা কিন্তু বলা থাকে না। সো বলা না থাকলে কি হয়, নিরেটই আমরা চিন্তা করি। নিরেটের জন্য আই এর ফর্মুলা হচ্ছে 2/5 mr²। এই ম্যাথটা যদি বুঝতে চাও, কই ক্লিক করতে হবে, এই জায়গায় ক্লিক করতে হবে, অ্যাডব রিডার দিয়ে পিডিএফটা ওপেন করে এই জায়গায় ক্লিক করতে হবে। ঠিক আছে, একটা কনফিউশন হয়, সেই কনফিউশনটাই আমি এই জায়গায় বলে দিলাম। আচ্ছা, এবার আমি চলে আসি আমাদের এরপর। এখানে একটা নতুন ম্যাথ আছে, এই ম্যাথটা আমাদের ইউটিউবে ছিল না। সো এই ম্যাথটা দেখি কী দেওয়া আছে। একটি চাকার ভর 6 কেজি, চক্রগতির ব্যাসার্ধ দেওয়া আছে 40 সেন্টিমিটার, চাকাটি প্রতি মিনিটে 300 বার ঘুরে। এখানে কি দেওয়া, মিনিটে 300 বার, দ্যাট মিনস এটা ওমেগার ভ্যালু দেওয়া আছে। কোন এককে, 300 রেভলিউশন পার মিনিট এই এককে।
ঘূর্ণন গতিশক্তি বের করতে বলা হয়েছে। কি কি দেওয়া, তাহলে এম পাচ্ছি, চক্রগতির ব্যাসার্ধ কে পাচ্ছি, মিনিটে কতবার ঘুরে ওমেগা পাচ্ছি, তাই না? ঘূর্ণন গতিশক্তি বের করতে বলা হয়েছে। তো আমরা এই জায়গাটার মধ্যে এই কথাটা একটু ভালো করে বুঝতে হবে। ঘূর্ণন গতিশক্তি যদি শুধু গতিশক্তি বের করতে বলতো আর ঘূর্ণন গতিশক্তি বের করতে বলে, দুইটা কিন্তু এক জিনিস না। শুধু গতিশক্তি যদি বের করতে বলতো তাহলে আমাদের অ্যাকচুয়ালি কী কী বের করতে হতো, আমাদের বের করতে হতো হাফ এম ভি স্কোয়ার বের করতে হতো, আমাদের আবার বের করতে হতো কি হাফ আই ওমেগা স্কোয়ার, যেহেতু গতিশক্তি স্কেলার রাশি, সো দুইটা বের করে যোগ করে দিতাম। ওকে, বাট আমাদের এখানে ঘূর্ণন গতিশক্তি লেখা আছে, ঘূর্ণন কথাটা আছে শুধু। সো ঘূর্ণন কথাটা থাকার কারণে এই ম্যাথটার জন্য আমাদের অ্যাকচুয়ালি কী বের করতে হবে, আমাদের বের করতে হবে ইকে ইকুয়াল টু শুধুমাত্র আমরা বের করবো হাফ আই ওমেগা স্কোয়ার। শুধুমাত্র আমরা আই ওমেগা স্কোয়ার বের করবো। তার মিনস আমার কাছে লাগতেছে কি আই লাগতেছে, ওমেগা লাগতেছে, ওমেগা তো পাচ্ছি, আইটা বের করতে পারলেই কিন্তু আমার এই ম্যাথের কাজ শেষ। ঠিক আছে, সো এই ম্যাথের কথাগুলো একটু ভালো করে বুঝতে হবে, শুধু গতিশক্তি না ঘূর্ণন গতিশক্তি এগুলো একটু ভালো করে জানতে হবে। আমার এখানে দেওয়া আছে কি, ভর দেওয়া আছে 6 কেজি, চক্রগতির ব্যাসার্ধ কে দেওয়া আছে 40 সেন্টিমিটার, দ্যাট মিনস 0.4 মিটার, মিটারে নিয়ে নিলে চাকার কৌণিক বেগ যেটা ওমেগা, রেডিয়ান পার সেকেন্ডে রেভলিউশন পার সেকেন্ডে দেওয়া ছিল, রেডিয়ান পার সেকেন্ড নিতে হয়। আমি বলছি কীভাবে নিতে হয়, 2π/60 দিলে রেভলিউশন পার মিনিটে দেওয়া ছিল, রেডিয়ান পার সেকেন্ডে নিতে হবে। আমি বলছি রেভলিউশন পার মিনিট থেকে রেডিয়ান পার সেকেন্ডে নিতে হলে 2π/60 দিয়ে গুণ দিবা, 2π/60 দিয়ে গুণ দিছো, রেডিয়ান পার সেকেন্ডে চলে আসছে 31.42 রেডিয়ান পার সেকেন্ড। আমরা গতিশক্তি বের করব, ওই যে বলছিলাম ঘূর্ণন গতিশক্তি বের করতে হলে আই আগে লাগবে, তারপরে ওমেগা লাগবে, ওমেগা তো পাচ্ছি, আইটা আগে বের করতে হবে। তো আই বের করার কিন্তু 3টা উপায় আমি বলছি, 3টা উপায়। একটা উপায় কি, আই ইকুয়াল টু সামেশন অফ এম আই আর আই স্কোয়ার, একদম ম্যানুয়াল নিয়ম যেটা, ওইটা কখন, যখন আমার বস্তুটা কি, যে বস্তুটার আমরা বের করবো আই, সেই বস্তুটা কি কোনো নিয়মিত বস্তু না, চতুর্ভুজ তারপরে চাকতি বা দণ্ড, নিয়মিত বস্তু না এক, দ্বিতীয়ত চক্রগতির ব্যাসার্ধও দেওয়া নাই তখন। আরেকটা কি, আই ইকুয়াল টু এম কে স্কোয়ার, এটা কখন ব্যবহার করব, যখন কে দেওয়া থাকবে, আমার এই ম্যাথে কি কে দেওয়া আছে। আর আরও একটা উপায় ছিল, ওইটা কি, ওইটা হচ্ছে যদি নিয়মিত বস্তু হইতো, যদি বস্তু হইতো তাহলে আমরা কি করতাম, নিয়মিত বস্তু হইলে আমরা আই ইকুয়াল টু বের করতাম আমাদের যে দেয়া ফর্মুলা সেগুলো। দণ্ডাকৃতির বস্তুর ক্ষেত্রে যেমন কিনারে অক্ষ থাকলে একটা হয়, মাঝখানে অক্ষ থাকলে একটা হয়, গত ক্লাসে দেখাইছিলাম আমি তোমাদের এই জিনিসগুলো। তো আমরা এই জায়গাটার মধ্যে যখন কাজ করব, আমরা প্রথমে আই ইকুয়াল টু এম কে স্কোয়ার, যেহেতু আমার কে দেওয়া আছে, আই ইকুয়াল টু এম কে স্কোয়ার দিয়ে আমরা প্রথমে আই বের করে নিব। আই এর ভ্যালু বসাইলাম, কে এর ভ্যালু বসাইলাম, সহজ হিসাব 0.96 কেজি মিটার স্কোয়ার, তোমরা পারবা, এটা একদম ইজি। দেন ইকে বের করব, ইকে ইকুয়াল টু হাফ আই ওমেগা স্কোয়ার, আজকের ক্লাসে এই ফর্মুলা দেখাইছি। আই এর ভ্যালু এখান থেকে নিয়ে বসাবো, ওমেগার ভ্যালু 31.42 বসাইলে আমার ইকেটাও কি চলে আসবে। হিসাব করলাম আসলে কত, 473.86 জুল। আশা করি এই ম্যাথটাতে আর কারোই কোনো প্রবলেম থাকার কথা না। একটা জিনিসই ভাষাগত ব্যাপার ছিল, কে এর ব্যাপার ছিল, এই জিনিসগুলো বুঝাই ফেলছে এই ম্যাথটার মধ্যে। তো আমরা ঘূর্ণন গতিশক্তি পেয়ে গেছি তার মানে। এবার আসি এরপরে এই আলোচনা যেগুলো, এগুলো আমি আর নতুন করে বলবো না, এগুলো অনেক সময় নিয়ে সুন্দরভাবে বুঝাই দেওয়া আছে। কোথায়, কোন বাটনে, এই বাটনে, এই বাটনটাতে ক্লিক করবা, টর্ক কি বা কিভাবে সবগুলো জিনিস এই জায়গাটার মধ্যে বেসিক যেটা, সেই বেসিকগুলো দেওয়া আছে। আমি পিডিএফ এটা দিয়ে দিব, সো দ্যাট তোমরা এই বাটনে ক্লিক করে যদি বোঝার দরকার পড়ে বুঝে নিতে পারো। যেহেতু এটা ক্র্যাশ কোর্স, এটাতে আমাদের কি প্র্যাকটিসমূলক জিনিস বেশি করতে হবে, সো বেসিকগুলো আমি দিয়ে রাখতেছি, বেসিকগুলো বুঝতে চাইলেও সেই উপায়ও দিয়ে রাখতেছি, বাট আমি এই জায়গায় আর সময় নষ্ট করতেছি না তোমাদের। ওকে, এই জায়গায় একটা ছোট্ট কথা বলে যাই যে আমরা যখন কোনো একটা বস্তুর টর্ক মাপবো, টর্ক মাপার জন্য এই জায়গায় যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা কি, টাউ ইকুয়াল টু এফ ডি। এটা কখন ইউজ করব, এই ফর্মুলাটা ইউজ করব যদি যেই বস্তুটা ঘুরতেছে সেই বস্তুর ঘূর্ণনতল, এই যে দেখো এটা কি ঘূর্ণনতল না, এটা ঘূর্ণনতল না বস্তুটার, এভাবে ঘুরবে না বস্তুটা, এই বস্তুটার যে ঘূর্ণনতল, ওই ঘূর্ণনতলের সাথে যদি বল লম্বভাবে আসে, যদি বলটা লম্বভাবে থাকে, দেখো লম্বভাবে না, ঘূর্ণনতলের সাথে বলটা, বলের প্রয়োগ বিন্দুটার মধ্যেই দেখলেই বুঝতে পারবা, বলের প্রয়োগ বিন্দু থেকে ঘূর্ণন কেন্দ্র পর্যন্ত যে দূরত্ব, এটা বরাবরই থাকে ঘূর্ণনতল, এই যে ঘূর্ণনতল, আর বলটা কি লম্বভাবে, তাই না, লম্বভাবে আছে। তাহলে এই ঘটনাগুলোর জন্য আমরা টর্ক বের করার ফর্মুলা ইউজ করব, বলের মান ইন্টু বলের প্রয়োগ বিন্দু। বলের প্রয়োগ বিন্দু কোনটা, যে জায়গায় বলটা পড়ে, বলের প্রয়োগ বিন্দু থেকে ঘূর্ণন কেন্দ্র পর্যন্ত যে দূরত্বটা আছে সেই দূরত্বটা, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি পেয়ে যাব, টর্ক পেয়ে যাব, টাউ পেয়ে যাব। টর্ক কি আমি বলছি ইউটিউবে দেখে নিতে, তাও আমি ছোট্ট করে বলে যাই। টর্ক হচ্ছে কৌণিক ক্ষেত্রে বলের মতন রাশিমালা। এফ কি করে, এফ
বা বল, শুধু বল কি করে তোমরা জানো? বলটা কি করে, এফ কি করে? এফ কোনো বস্তুর উপরে প্রযুক্ত হইলে সেখানে কি এ বাড়ায় বা কমায়, বাড়াতে চায় বা কমাতে চায় সঠিকভাবে বললে। টাও কি করে? টাও হচ্ছে কোনো বস্তুর ওপরে প্রযুক্ত হইলে সেখানে আলফা বাড়াতে চায় বা কমাতে চায়। তার মানে এইটা ছিল আমার রৈখিক ক্ষেত্রে বল, আর এটা আমার কি কৌণিক ক্ষেত্রে বলের মতন, অর্থাৎ যেটাকে আমরা টাও দিয়ে প্রকাশ করি, আর যেটার নাম হচ্ছে আসলে টর্ক। অর্থাৎ যা কোনো স্থির বস্তুকে ঘুরাতে চায় বা ঘূর্ণনরত বস্তুর ঘূর্ণন হার বাড়াতে বা কমাতে চায়, দ্যাট মিন্স কি আলফা না? আলফাই তো আসলে, এটা আসলে কি ওমেগা চেঞ্জ করতে চাচ্ছে, মানে স্থির ছিল ওমেগা 0 ছিল, ওমেগা বাড়াইতে চাচ্ছে, বা ওমেগার একটা সুনির্দিষ্ট মান ছিল ওটা বাড়াইতে চাচ্ছে বা কমাইতে চাচ্ছে। সো এইগুলো আসলে কে করে? ওমেগার বৃদ্ধির হার এগুলো কে করে? আলফা, তাই না? ওমেগার পরিবর্তনের হার সেটাই তো আলফা। দ্যাট মিন্স সহজ কথায় বলতে চাইলে আমার টাও এফ কি করে? কোনো বস্তুর মধ্যে এ তৈরি করে, এ বাড়ায় বা কমায়, আর টাও কি করে? এ আলফা বাড়ায় বা কমায়। সো এটা ফলশ্রুতিতে আমার কি হয়, টাও যদি সৃষ্টি করে বা ত্বরণ সৃষ্টি করে, তাহলে আমার অ্যাকচুয়ালি কী হচ্ছে এই জায়গায় ওমেগা বাড়বে বা কমবে। ঠিক আছে, বাড়াইতে চায় বা কমাতে চায়, এটার জন্য কি হইতো, জন্য ভি বাড়াইতে চায় বা কমাইতে চায়। ঠিক আছে, সো আমরা বলতে পারি এফ আসলে এ সৃষ্টি করে, আর টাও আসলে আলফা সৃষ্টি করে বা করতে চায়, আর এ সৃষ্টি করে বা করতে চায় যেহেতু ভি বাড়তে পারে বা কমতে পারে, যদি একই দিকে হয় তাহলে বাড়ে এ আর ভি, আর যদি বিপরীত দিকে হয় তাহলে কমে। আজকের ক্লাসে প্রথম দিকে কিন্তু এই জিনিসগুলো দেখাইছি আমি। ঠিক আছে, এ আর ভি এর দিকের উপরে ভিত্তি করে যে ভি বাড়তে পারে কমতে পারে, ওমেগা বাড়তে পারে কমতে পারে, একদম বেসিকের আলোচনা, এই জিনিসগুলো দেখাইছি। ওকে, তাহলে এবার আমরা চলে আসি আমাদের এর পরের অংশটার মধ্যে। আমরা তার মানে একটা ফর্মুলা শিখলাম, টর্কের কিন্তু একটা না, আমি আজকে 3টা ফর্মুলা শেখাবো তোমাদের। এফডি এটা কখন ইউজ করব? যখন বস্তুটার ঘূর্ণনতল আর বল, বস্তুটার ঘূর্ণনতল আর বল, বস্তুর ঘূর্ণনতল কেমনে পাবা? বলের প্রয়োগ বিন্দু থেকে ঘূর্ণন কেন্দ্র পর্যন্ত একটা সরল রেখা টানবা, এই সরল রেখাটা আমার কি হিসেবে কাজ করবে? ঘূর্ণনতল হিসেবে কাজ করবে। যদি এই সরল রেখার সাথে বল লম্বভাবে কাজ করে যেমন এখানে, তাহলে আমরা টাও ইকুয়াল টু এফ ডি ইউজ করব। এফ বলের মান, ডি হচ্ছে বলের প্রয়োগ বিন্দু থেকে ঘূর্ণন কেন্দ্র পর্যন্ত দূরত্বের মান, বলের প্রয়োগ বিন্দু থেকে ঘূর্ণন কেন্দ্র পর্যন্ত দূরত্বের মান। ওকে, এটাকে আমরা লম্ব দূরত্ব বলে থাকি। ঠিক আছে, এটাকে আমরা লম্ব দূরত্ব বলে থাকি। দেখো এইটা, এই বলের সাথে এই ডিটা কিন্তু লম্ব দূরত্ব, একটা লম্বা দূরত্ব, তাই না? ওকে, এখন এটার যে মানটা, এই মানটা তো আমরা এভাবে বের করবো, তাই না? এটার দিক আছে, দিকটা কেমনে বের করবো? দিকটাও এভাবে চিন্তা করবা তোমরা। দিকটা চিন্তা করবা এরকম যে যদি বস্তুটা ক্লকওয়াইজ ঘুরে তাহলে কি নেগেটিভ, যদি বস্তুটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে তাহলে কি পজিটিভ। যেমন এখানে দেখো, এটা হচ্ছে ঘূর্ণন বিন্দু, এটা হচ্ছে ঘূর্ণন বিন্দু, এই বিন্দুর সাপেক্ষে ঘুরবে, এই বস্তুটা ঘুরবে, এটা হচ্ছে ঘূর্ণনতল। এখন তোমরা নর্মালি চিন্তা করো, এখানে একটা আঙ্গুল দিয়ে চেপে ধরে তোমার কলমটা এটা বরাবর বিছাও, কলমটা এই স্ক্রিনের বরাবর বিছায় এখানে আঙ্গুল দিয়ে চেপে ধরো, আঙ্গুল দিয়ে চেপে ধরে আরেকটা হাত দিয়ে এই যে ফোর্সটা দেখতেছো, ফোর্সটার মতন করে নিচের দিকে ধাক্কা দাও। তুমি চেপে ধরবা কোন জায়গায়? কলম পুরাটাকে না কলমের শুধু এই পোর্শনটাকে চেপে ধরবা? কলমটা এখানে ফ্রি, এখানে ফ্রি। তুমি এই দিক দিয়ে আরেকটা হাত দিয়ে বল দাও, দেখবা কলমটা কোন দিকে ঘুরবে? কলমটা এই দিকে ঘুরবে না, কলমটা এই দিকে ঘুরবে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে। সো এই ক্ষেত্রে টাউ ইকুয়াল টু বলের মান ইন্টু ডি এর মান দিলে যেই মানটা আসবে সেটাকে আমরা বলবো পজিটিভ মান, টাউয়ের পজিটিভ মান। টাউয়ের মান পজিটিভ দেখলে বুঝবা যে ও আচ্ছা, এই টর্কটা 20 নিউটন মিটার বা 10 নিউটন মিটার, এই টর্কটা যদি বস্তুর উপরে প্রযুক্ত হয় তাহলে বস্তুটা কীভাবে ঘুরতে চাবে? বস্তুটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতে চাবে। একইভাবে টাও যদি নেগেটিভ পাও, বল ইন্টু ডিস্টেন্স মান বের করলাম, বের করে যদি নেগেটিভ পাও, কোনো জায়গায় নেগেটিভ দেওয়া থাকে, তাহলে বুঝতে হবে ওই টর্কটা বস্তুর উপরে প্রযুক্ত হইলে বস্তুটাকে ক্লকওয়াইজ ঘুরাইতে চাইবে। ঠিক আছে, আবার মাঝে মাঝে উল্টাটাও করতে হয়, বল ইন্টু ডিস্টেন্স দিয়ে মান বের করবা, দেন মান বের করার পরে তোমারই সিদ্ধান্ত নিতে হবে এটা প্লাস না মাইনাস। কীভাবে সিদ্ধান্ত নিবা? এইভাবে ফিগার দেখে, ফিগারটার মধ্যে দেখো এই বলটা এই বস্তুর উপরে আসলে কোন দিকে ঘুরাবে এটা নিজের চিন্তা করতে হবে। যে জায়গায় বস্তুটা বাধা, মানে যে জায়গায় ঘূর্ণন বিন্দুটা, এই জায়গায় চাপ দিয়ে ধরে এই জায়গায় বল দাও, বল দিলে এটা কোন দিকে ঘুরবে? এইভাবে ঘুরবে। তার মানে অ্যান্টি ক্লকওয়াইজ। তুমি যদি মান পাও, মানটারে পজিটিভ লিখে রাখবা। আবার এই ক্ষেত্রে তুমি বলের মান দেওয়া আছে, ডিস্টেন্সের মান দেওয়া আছে, গুণ দিয়ে একটা মান পাইলা, এটাকে তুমি পজিটিভ নেগেটিভ এটা কীভাবে চিন্তা করবা? এই দিকে বাধা, এই দিকে ধরবা, ধরলে বলটা দিলে এটা কোন দিকে ঘুরবে? এইরকম ঘুরবে না?
এইখান থেকে এইরকম ঘুরবে, দ্যাট মিনস ক্লকওয়াইজ ঘুরবে। তার মানে এটাতে কি দিবা, যেই মানটাই পাইছো বল ইন্টু ডিস্টেন্স করে সেটাকে মাইনাস মান দিবা। আচ্ছা, সো এখানে যে ম্যাথটা আছে এই ম্যাথটা তোমরা করে নিবা। এই ম্যাথটা আমার এক্সপ্লেন মি বাটনে ক্লিক করলে এটা করা আছে আগে, সো এটা নতুন করে করাচ্ছি না। এই ম্যাথটা করে নিবা। এই ম্যাথটা করলে কনসেপ্টটা অনেক ক্লিয়ার হবে। এই ম্যাথটা করে নিতে আমি সাজেস্ট করবো সবাইকে। যারা আগে করছো তারা দেখে নিবা, আর যারা একবারেই করো নাই তারা এই ম্যাথটা করে নিবা। এক্সপ্লেন মি বাটনে ক্লিক করলেই এটা বুঝাই দেওয়া হবে। ওকে, আচ্ছা এবার যদি আসি বল লম্বভাবে না থাকে, এই যে আমার এই যে তলটা আছে এটা কিসের তল, এটা ঘূর্ণন তল, তাই না? এই তলটাই ঘুরবে। সো ঘূর্ণন তলটা যদি লম্বভাবে না থাকে কার সাথে, বলের সাথে। সো বল ধরো এমনি আসলো, তাহলে এখন চিন্তা করো তো বলটা এই যে ঘূর্ণন তলটার সাথে বলটা কি লম্বভাবে আসে নাকি থিটা কোণ করে আসে? থিটা কোণ করে আসে। থিটা কি 90 ডিগ্রি না? তার মানে বল যদি লম্বভাবে না থাকে তাহলে আমি ঘূর্ণন কেন্দ্র থেকে বলের প্রয়োগ বিন্দু, এই যে বলের প্রয়োগ বিন্দু পর্যন্ত যেই দূরত্বটা পাবো, যদি লম্বভাবে না থাকে কিন্তু বলছি, যদি লম্বভাবে না থাকে তখন ঘূর্ণন কেন্দ্র থেকে বলের প্রয়োগ বিন্দু পর্যন্ত যেই দূরত্বটা পাবো এই দূরত্বকে আমি আর দিয়ে প্রকাশ করব। এই দূরত্বকে আমি স্মল আর দিয়ে প্রকাশ করব। এই দূরত্বটাকে কী দিয়ে প্রকাশ করব? আমি এই দূরত্বটাকে স্মল আর দিয়ে প্রকাশ করব। ওকে, স্মল আর দিয়ে প্রকাশ করলাম। স্মল আর আর ডি এর মধ্যে তফাৎ আছে, আমি এই তফাৎটা বুঝাই তোমাদেরকে। ডি কি? ডি হচ্ছে ঘূর্ণন কেন্দ্র, এই যেটার উপরে আমি লেজার রাখছি, ঘূর্ণন কেন্দ্র থেকে বলের লম্ব দূরত্ব। দেখো তো এই ডিটা এফ এর সাথে লম্বালম্বি আছে না? লম্বালম্বি মানে কি? যে এই কোণটার কথা বলতেছি আমি, এই কোণটার কথা বলতেছি, এই যে এই কোণটা 90 না? এই কোণটা 90, এই যে এই কোণটা বল আর ডি এর মধ্যে কোণটা 90, তার মানে লম্ব দূরত্ব। সো ডি হচ্ছে বল থেকে ঘূর্ণন কেন্দ্র পর্যন্ত লম্ব দূরত্ব। এই যে বল আর এই যে ঘূর্ণন কেন্দ্র তাদের মধ্যে লম্ব দূরত্ব। তাহলে ডি এর ব্যাপারটা বুঝছো সবাই? ডি কিন্তু শুধুমাত্র লম্ব দূরত্ব। একটু আগে বলটাই ছিল লম্ব, তাই বলের প্রয়োগ বিন্দু থেকে ঘূর্ণন কেন্দ্র পর্যন্ত যে দূরত্ব সেটা ডিই ছিল। একটু আগে যেটা ছিল এটা ডিই ছিল, ঠিক আছে? আর এই ক্ষেত্রে যেটাকে আর হিসেবে দেখতেছো এটা তো বলের প্রয়োগ বিন্দু, এটা হচ্ছে ঘূর্ণন কেন্দ্র, তাদের মধ্যে দূরত্ব। কিন্তু এটা কি লম্ব দূরত্ব? না, এটা বলের সাথে কত কোণে আছে? থিটা কোণে আছে। আর এফ এর সাথে কত কোণে আছে? থিটা কোণে আছে। এটা লম্ব দূরত্ব না। কিন্তু লেখো, পরিচয়টা দেখো, বলের প্রয়োগ বিন্দু থেকে ঘূর্ণন কেন্দ্র পর্যন্ত শুধু দূরত্ব, এটা লম্ব দূরত্ব না। আর ডি এর মধ্যে তফাৎ বুঝছো? আর ডি এর মধ্যে তফাৎটা কিন্তু বুঝতে হবে। বলো তো কে বড় এখানে, আর বড় না ডি বড়? এখানে আরটা দেখাই যাচ্ছে বড়, লম্ব দূরত্ব ক্ষুদ্র হয়, আর কি আমার একটু বড় তুলনামূলক। ওকে, আচ্ছা তাহলে আমরা এই পর্যন্ত আলোচনা, এই আলোচনাটা আশা করি সবাই বুঝতে পারছি যে আর ডি এর মধ্যে পার্থক্যটা। তাহলে এই সকল ক্ষেত্রে আমরা কেমনে বের করব? সো এই সকল ক্ষেত্রে অ্যাকচুয়ালি আমি ব্যাখ্যায় বলছিলাম, সো ব্যাখ্যাটা দেখে নিতে পারো, না দেখলেও সমস্যা নাই। এই ক্ষেত্রে ছোট করে বলে যে এই বলটা দুইটা অংশ নেওয়া যায়, এফ সাইন থিটা এই বরাবর, এফ সাইন থিটা এই বরাবর, এফ কস থিটা এই বরাবর, এফ কস থিটা এই বরাবর, এফ সাইন থিটা এই বরাবর। এফ সাইন থিটা যে এই বরাবর আছে, এফ সাইন থিটা বলটাই কিন্তু ঘুরানোর জন্য দায়ী, তাই না? তুমি নিজেই চিন্তা করো, এই যে একটা দরজা, তোমার ধরো দরজাটা এটা, হ্যাঁ, দরজার কবজাটা হচ্ছে এটা, ওকে, দরজার কবজা এটা হচ্ছে দরজার অংশটা। এই পাশে তো আর দরজা পাবা না, এই পাশে তো নাই কবজার এই পাশে, বাট এতটুকুই চিন্তা করো না কেন, তুমি এতটুকু চিন্তা করে তুমি এই বরাবর বল দাও, মানে দরজার গা ঘেঁষে দরজাটারে কবজা থেকে বাইরের দিকে বল দাও, ঘুরবে না। কিন্তু এই বলটা তুমি দরজার গা ঘেঁষে দিতে চাও, ঘুরবে না। বাট এই বলটা লম্বালম্বি বলটা দিতে চাও, তাহলে কিন্তু ঘুরবে। তার মানে আমরা যেহেতু ঘুরা নিয়ে কাজ করতেছি, এফ কস থিটা উপাংশটা দায়ী না, ঘুরার জন্য দায়ী কি? এফ সাইন থিটা উপাংশটা, ঠিক আছে? সো এফ সাইন থিটা বলের উপাংশটা নিব আমরা শুধু, আর কি করব? দূরত্বটা নিব, আমরা। তার মানে কি করলাম? সহজ কথায় যদি বলি, বল লম্ব ছিল না, বলের লম্ব বানাই নিলাম। বল লম্ব ছিল না, বলকে লম্ব বানাই নিলাম। এফ সাইন থিটার সাথে আর কে চিন্তা করো তো, এখন কি তারা লম্ব না? আর তো এটা এফ সাইন থিটা তো এটা, তারা পরস্পর লম্ব। তাই আমি ফর্মুলাটা খাটাইতে পারছি, এফ সাইন থিটা ইন্টু আর, ঠিক আছে? এফ সাইন থিটা ইন্টু আর। এ পর্যন্ত বুঝছো আলোচনাটা? এখানেও কিন্তু এফ ইন্টু ডি করা যেত, ওকে, বলে রাখলাম। এখানে আমি বলটা লম্ব ছিল না, বলটাকে লম্ব বানাই নিয়ে তারপরে আর এর সাথে বলটা এখন লম্ব, এফ সাইন থিটা বলটা লম্ব, এফ লম্ব না কিন্তু এফ সাইন থিটাটা লম্ব আর এর সাথে। তাহলে এফ সাইন থিটা ইন্টু আর যদি করি তাহলেও কী পাবো? আমি এই ক্ষেত্রে টর্ক পেয়ে যাব। সো আমার সাজেশন, যদি বল লম্ব থাকে তাহলে
ঘূর্ণন বিন্দু থেকে এই যে দূরত্বটা, এটা তোকে তখন ডি বলবো, কারণ দূরত্বটা লম্ব দূরত্ব, বল লম্ব আছে, তখন এফ ইন্টু ডি। আর যদি বল লম্ব না থাকে তখন বলটাকে যত কোণ করে থাকবে, এই যে থিটার পরিচয়টা দেখো, থিটা কি, ঘূর্ণন তলের সাথে বলটা যত কোণ করে থাকবে সেই কোণটা বলের সাইন থিটা আকারে নিবা। বলটাকে যদি লম্ব না ভাবে পাও, বলটা যদি লম্ব না থাকে, তাহলে বলটা তো লম্ব না, তার মানে অবশ্যই তলের সাথে একটা অনুভূমিক কোণ করে আছে। এই থিটার পরিচয় কি, অনুভূমিক কোণ, কার সাথে কার, বলের সাথে ঘূর্ণন তলের যত কোণ করে থাকবে অনুভূমিক, এই কোণের সাইন থিটা নিবা, নিয়ে বলের সাথে গুণ দিবা, বলের পুরাটার মানের সাথে গুণ দিবা, এফ সাইন থিটা পেয়ে যাও, মানে লম্ব বংশটা পেয়ে যাও। তারপরে তুমি আর দিয়ে গুণ দিবা। আর এর পরিচয় কি, আর এর পরিচয় হচ্ছে ঘূর্ণন কেন্দ্র থেকে বলের প্রয়োগ বিন্দু পর্যন্ত যে দূরত্বটা, সেটা, এটা লম্ব দূরত্ব হইতে হবে, নট নেসেসারি। আগে এটা লম্ব দূরত্ব ছিল না, তাই এটাকে ডি, লম্ব দূরত্ব ছিল তাই এটাকে ডি বলছিলাম। এখন এটা লম্ব দূরত্ব না, এফ এর সাথে লম্ব দূরত্ব না, তাই এটাকে আর বলতেছি। কেমন, ফর্মুলাটা কিন্তু ভালো করে খেয়াল রাখবা, ঠিক আছে? আচ্ছা, আমি আগে ইউটিউবে যখন পড়াইছিলাম তখন এটাকে ডি দিয়েই পড়াইছিলাম, এটাকে ডি দিয়ে পড়াইছিলাম, কিন্তু তখন এই খেয়াল রাখবা, তখন আর এর জায়গায় কিন্তু আমি লিখছিলামও ডি। আগের ইউটিউবে যেটা পড়াইছিলাম সেটা কিন্তু ভুল ছিল না, সেটাও কারেক্ট। বাট তোমাদের বইগুলোতে, আমি ভার্সিটিতে যেটা প্র্যাকটিস করছি সেটা তোমাদেরকে দেখাইছি, বাট তোমাদের বইগুলোতে দেখলাম যে আর ডিকে আলাদা চলক হিসেবে দেওয়া, তাই আমি তোমাদের বইয়ের মতন করে এই জিনিসটা পড়াইছি। আজকের যে লেকচারটা এটা ফুললি বইয়ের মতন, ঠিক আছে? এটাই তোমরা সরাসরি প্র্যাকটিস করতে পারো, ওকে? আচ্ছা, ওইটাও ম্যাথমেটিক্যালি কারেক্ট অ্যান্সার আসবে, বাট ওই ক্ষেত্রে ডি এ জায়গায় চিন্তা করা হয়েছে, কেমন? আর আজকে যে লেকচারটা দিলাম সেটা কি হুবহু তোমাদের বইয়ের মতন করে, ওকে? আচ্ছা, এবার আমরা চলে আসি আমাদের এখানে একটা ম্যাথ। এই ম্যাথটা তোমরা অ্যাকচুয়ালি ইউটিউব থেকে করে নিতে পারো, একদম ইজি ম্যাথ, একই জিনিস আমি আগে করাইছি, সো এখানে দেখে নিলেও তোমরা বুঝবা, একদম কঠিন কিছু না। খালি এখানে বোঝার মতন জিনিস হচ্ছে যে এই যে দেখো 2 নিউটনটা লম্বালম্বিভাবে আছে, তাহলে এটা এফ ইন্টু ডি ব্যবহার করছি। এই যে এখানে 8 নিউটন 6 নিউটন, এগুলো বলের মান, 8 নিউটন 6 নিউটন, এগুলো কি লম্বালম্বিভাবে কাজ করে নেই, লম্বালম্বিভাবে কাজ করে নেই, তাই এটাকে এফ সাইন থিটা ইন্টু আর ফর্মুলা ব্যবহার করছি। আর কি, সরাসরি ঘূর্ণন বিন্দু থেকে বলের প্রয়োগ বিন্দুর দূরত্ব, ঘূর্ণন বিন্দু থেকে বলের প্রয়োগ বিন্দুর দূরত্ব 5 মিটার, এই যে 5 মিটার বসাইছি এখানে। এটার জন্য কত, ঘূর্ণন বিন্দু থেকে বলের প্রয়োগ বিন্দু দূরত্ব কত, 3 মিটার দেওয়া আছে, 3 মিটার বসাইছি এখানে, ঠিক আছে? আর সাইন দিয়ে যে কোনটা কার সাথে দেওয়া, কোনটা আমার ঘূর্ণন তলের সাথে, এই যে ঘূর্ণন তলের সাথে বলের কোণটা দেওয়া, অনুভূমিক কোণ কিন্তু এটা, ঠিক আছে? সো এই কোণগুলো বসাইলে তোমরা অ্যাকচুয়ালি কি ভ্যালু পেয়ে যাবে। সো ভ্যালু পাইতে কোনো সমস্যা হবে না, জাস্ট এইখানে একটা কলম রেখে চিন্তা করবা, মাঝখানে ধরে, যে জায়গায় ঘূর্ণন কেন্দ্র হচ্ছে মাঝখানে ধরে এই বলটা তুমি আরেকটা হাত দিয়ে দেওয়ার চেষ্টা করবে, দিলে দেখবা এই বলটা কোন দিকে ঘুরতেছে। এই বোর্ডটা যদি ক্লকওয়াইজ ঘুরে তাহলে তুমি নিবা হচ্ছে মাইনাস, যেই মানটাই গুণ করে পাইছো এইখানে মাইনাস লেখা দরকার নেই, কিন্তু পরে মাইনাস লিখে দিবা, ঠিক আছে? সো যেই মানটাই পাইছো এটা হচ্ছে মাইনাস। যদি ক্লকওয়াইজ পাও তাহলে যেই মানটাই পাইছো পরের লাইনে এটাকে লিখবা, যদি এন্টি ক্লকওয়াইজ পাও তাহলে যেই মানটাই পাইছো এটাকে পরের লাইনে লিখবা প্লাস, ঠিক আছে? সো এন্টি ক্লকওয়াইজ পাইলে প্লাস, ক্লকওয়াইজ পাইলে মাইনাস, এই জিনিসটা মেনটেন করে দেন হচ্ছে কি নর্মাল লব্ধি, মানে কি যোগ বিয়োগ করে ফেলবা, নর্মাল যোগ বিয়োগ। এটা যদিও ভেক্টর রাশি, বাট আমরা তো তাদেরকে একটা সুনির্দিষ্ট দিকে নিয়ে আসছি না, ক্লকওয়াইজ বা এন্টি ক্লকওয়াইজ, সো এর জন্য আমরা এইভাবে জিনিসটা চিন্তা করব, কেমন? ওকে, এই জিনিসগুলো কিন্তু অ্যাকচুয়ালি লম্বভাবে কাজ করে, ক্লকওয়াইজ এন্টি ক্লকওয়াইজ না, মানে টর্কটা অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে, টর্কটা অ্যাকচুয়ালি ঘূর্ণনটা ক্লকওয়াইজ, ঘূর্ণনটা এন্টি ক্লকওয়াইজ, বাট ওই যে বললাম প্রথমে শুরুই করছিলাম আমি আলোচনা এইভাবে যে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে উপরের দিক, ক্লকওয়াইজ ঘুরলে নিচের দিক, টাও কিন্তু তাই, থিটা, ওমেগা, আলফা, টাউ এরা সবাই লম্ব দিকে কাজ করে, ঠিক আছে? সো এখানে ক্লকওয়াইজ এন্টি ক্লকওয়াইজ রোটেশনের ভিত্তিতে আসলে এটা কি হইতো, এটা মাইনাস মানে কি নিচের দিক, এটা মাইনাস মানে কি নিচের দিক, এটা প্লাস মানে কি উপরের দিক, তার মানে একটা উপরে দুইটা নিচে। তাই আমরা এই জায়গায় কি করছি, এই জিনিসটা যোগ করার ক্ষেত্রে একটা উপরে, যেটা উপরে এটা পজিটিভ, আর যেগুলো নিচে এগুলোকে নেগেটিভ হিসেবে দিছি। ফলাফল মাইনাস আসছে, দ্যাট মিনস কি লব্ধিটা নিচের দিক, লব্ধি নিচের দিক মানে কি আলটিমেটলি এই বোর্ডটা কোন দিকে ঘুরবে, আলটিমেটলি এই বোর্ডটা ক্লকওয়াইজ ঘুরবে, কারণ লব্ধি নিচের দিক হয় কখন, ক্লকওয়াইজ ঘুরলে, ঠিক আছে? আমি বলছি ক্লকওয়াইজে নিচের দিকে চিন্তা করবা, তারপরে নিচের দিকে আসলে এই যে মাইনাস আসছে মানে নিচের দিকে আসছে, নিচের দিকে আসলে চিন্তা করতে হবে কি ঘূর্ণন, এটা ক্লকওয়াইজ ঘূর্ণন, ওকে? আচ্ছা, এবার আমি চলে আসি আমাদের এই জায়গাটার মধ্যে, এই জায়গায় একটা আলোচনা আছে, এই আলোচনাটা গুরুত্বপূর্ণ। এই বোর্ডটা, এই ডি কোনটা আর কোনটা একটু আগের সাইডেই আমরা দেখছি, এফ সাইন থিটা ইন্টু আর, এই ফর্মুলাটাও আমরা দেখছি। এখন এখান থেকে ভেক্টর প্রকাশটা আমরা দাঁড় করাইতে পারবো। এফ কি একটা ভেক্টরের মান, বলের মান, এই জায়গায় এফ কি একটা বলের মান হিসেবে কাজ করতেছে, শুধু মানটাই বসাই। আর হিসেবে কি একটা ভেক্টরের মান, তাই না? একটা ভেক্টর, ব্যাসার্ধ একটা ভেক্টর, একটা ভেক্টরের মান।
সাইন থিটা, থিটার পরিচয় কি দেখো তো, কার কার মধ্যবর্তী কোণ, বল আর আর, বল আর আর, অর্থাৎ এফ আর আর এর মধ্যবর্তী কোণ, অর্থাৎ দুইটা ভেক্টরের মধ্যবর্তী। একটু একটা কথা বলি, একটু মনে করে দেখো তো, প্রথম ভেক্টরের মান গুণ দ্বিতীয় ভেক্টরের মান গুণ তাদের মধ্যবর্তী কোণের সাইনের মান। এটা কোথায় কোথায় পড়ছিলা, কোথায় পড়ছিলা এটা? এটা ভেক্টর চ্যাপ্টারে পড়ছো না? প্রথম ভেক্টরের মান গুণ দ্বিতীয় ভেক্টরের মান গুণ তাদের মধ্যবর্তী কোণের সাইনের মান। এটা কি বোঝায়? এটা ক্রস গুণন বোঝায়। সো এখানে প্রথম ভেক্টর, দ্বিতীয় ভেক্টর আর তাদের মধ্যবর্তী কোণের সাইন, দ্যাট মিনস এটা অ্যাকচুয়ালি একটা ক্রস গুণন বোঝাবে। সো ক্রস গুণন আমি লিখবো টাউ ভেক্টর ইকুয়াল টু কি, আর ভেক্টর ক্রস এফ ভেক্টর, আর ভেক্টর ক্রস এফ ভেক্টর। এখানে কিন্তু তোমাদের একটা বোঝার ব্যাপার আছে। বোঝার ব্যাপারটা হচ্ছে আর ভেক্টরটা ক্রসের আগে, এফ ভেক্টরটা ক্রসের পরে। কেন এটাই দিলাম, এফ ক্রস আর কেন দিলাম না? একটু চিন্তা করে দেখো, আমি অলরেডি একটা জায়গায় তোমাদেরকে পড়াইছি ভেক্টরের মধ্যে ক্রসের আগে যে ভেক্টরটা থাকে সেইটা থেকে ক্রসের পরে যে ভেক্টরটা সেইটার দিকে আমাদের যেতে হবে। যদি আমি ক্লকওয়াইজ যাই তাহলে আমার নিচের দিকে ক্রস গুণফলটার দিক, যদি আমি অ্যান্টি ক্লকওয়াইজ যাই তাহলে আমার কি ওপরের দিক, তাই না? ওকে, তাহলে এখন আমাদের এই জায়গাটার মধ্যে কেন আর ক্রস এফই নিতে হবে, এটার এক্সাম্পলটা আমি একটু এই জায়গাটার মধ্যে দেখাই। এখানে কি দেখতে পাচ্ছ, শিশির পার্কে মেরিগো গ্রাউন্ড মানে ঘোড়ার গাড়ি যেটাকে আমরা বলি, তো এরকম ঘোড়ার গাড়িতে একজন চড়তেছে, সে এরকম অ্যান্টি ক্লকওয়াইজ ধরো ঘুরতেছে। ওকে, অ্যান্টি ক্লকওয়াইজ যদি সে ঘুরে তাহলে আমাদের আর ক্রস এফ, প্রথমত একটু আগে চিন্তা করো, আমি আজকে ক্লাসটা শুরুই করছিলাম এভাবে যে আমাদের যদি কোনো একটা জিনিস অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে তাহলে থিটা, ওমেগা, আলফা ওদের দিক কোন দিকে হবে, ওপরের দিকে। তাই কিন্তু দেওয়া আছে, এই যে এখানে যেই ইয়া কালার দিয়ে দেওয়া, পিঙ্ক কালার দিয়ে যে উপরের দিকে অ্যারোটা দেওয়া, এটা কিন্তু আসলে কি ওমেগা এল এর দিক। টাউয়ের দিকও যে এটা দেয়া আছে, এই জিনিসটাই আমরা এখন কি প্রুফ করব। আর ক্রস এফ থেকে যে এটা উপরে আসে এটা আমরা প্রুফ করব, মানে আর ক্রস এফ করলে এটা উপরে আসে, এফ ক্রস আর করলে এটা নিচে আসে, আর ক্রস এফ করলে এটা ঠিক হয়, মানে ওমেগার দিক আর টাউয়ের দিক মিলে। ঠিক আছে, সো এই জিনিসটা আমরা এখন ডিরাইভ করব, কারণ টাউয়ের দিক তো ওমেগার দিকে মিলতে হবে। এটা কি সম্ভব যে টাউ দিছি আমরা এক দিক বরাবর আর ওমেগা তৈরি হয়েছে বিপরীত দিক বরাবর, আগে বস্তুটা স্থির ছিল? এটা তো পসিবল না। একটা স্থির বস্তুর উপরে টাউ আমরা যেই দিকে দিব, ওমেগা তো আমার সেই দিকেই ক্রিয়েট হবে, তাই না? ওমেগা তো আমার সেই দিকেই ক্রিয়েট হওয়া উচিত, তাই তো? তাই আমরা কিন্তু এই জায়গাটার মধ্যে ওমেগার ডিরেকশন উপরে পাইছি, টাউয়ের ডিরেকশনে, দ্যাট মিনস উপরে আসা উচিত অ্যাকর্ডিং টু ওমেগা। সো এই উপরে যে আসতেছে আর ক্রস এফ করে, এটাই আমরা এখন প্রুফ করব। সো একটু চিন্তা করে দেখো, এই জিনিসটা কি ওপরে এই জায়গায় নিয়ে আসা হয়েছে, ঠিক আছে? এই জিনিস নিচের যে জিনিসটা দেখতেছো আর এফ, এটা কি ওপরে নিয়ে আসা হয়েছে। এখন এই জায়গাটার মধ্যে আর এর ডিরেকশনটা আসলে কোন দিকে, আর এর ডিরেকশনটা আসলে কোন দিকে একটু খেয়াল করো। আর এর ডিরেকশনটা হচ্ছে এই জায়গা থেকে বাইরের দিকে, আর এর ডিরেকশনটা হচ্ছে এরকম, এটা হচ্ছে আর এর ডিরেকশন। হ্যাঁ, আর এর ডিরেকশন হচ্ছে ভেতর থেকে বাইরের দিকে, এটা আর ভেক্টরটা ডিরেকশন। এখন একটু চিন্তা করো, এই পয়েন্টে তারা মিলছে, তাই না? এই জায়গাটা আমার আঁকা অনুসারে এই পয়েন্টে তারা মিলছে। আমি একটু কালারটা চেঞ্জ করে নিই কলমের, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি একটু কালারটা চেঞ্জ করে নিই, আমি ব্লু কালারটা নিই। ওকে, এখন এই পয়েন্টে তারা মিলছে, এই পয়েন্টে তারা মিলছে, এই পয়েন্টে আর ভেক্টরটা কি ভেতরে আসতেছে না, মানে ঢুকতেছে ভেতরে, ভেতরে ঢুকতেছে এই পয়েন্টের। আর এফ ভেক্টরটা কি এই পয়েন্ট থেকে বাইরে বেরোচ্ছে না? আমি একটা টেকনিক শিখাই দিই, সেটা হচ্ছে যখনই এরকম কাজ করবা, একটা ইনকামিং ভেক্টর আর একটা আউটগোয়িং ভেক্টর আর ঢুকতেছে এই পয়েন্টে, যে জায়গায় মিলছে এই পয়েন্টে ঢুকতেছে আর এফ বেরোচ্ছে, তাহলে কাজ হবে না। তোমার দুইটারই একটা পার্টিকুলার প্যাটার্নে আনতে হবে। অর্থাৎ এফও যেহেতু বাইরে বেরোচ্ছে, আরও বাইরে বের হইতে হবে, মানে আরটাকে আমরা একটু বর্ধিত করে চিন্তা করব। বর্ধিত তো করবো না, অ্যাকচুয়ালি আরটাকে একটু শিফট করে, মানে আরটাকে এইদিকে না চিন্তা করে এই দিক থেকে শুরু হয়েছে চিন্তা করবো, মানে আর ভেক্টরটাকে আমরা এইভাবে চিন্তা করলাম। আর ভেক্টর ছিল অ্যাকচুয়ালি এইভাবে। সো এটাকে কেন আমরা এই জায়গায় না রেখে একটু এই জায়গায় চিন্তা করলাম, কারণ দুইটাকেই আমার আউটগোয়িং করে চিন্তা করতে হয়। এটা কিন্তু সব জায়গার জন্য সত্য। তোমরা বলবিদ্যা, গতিবিদ্যা ওই জায়গায় খেয়াল করছো কিনা জানি না, ওই জায়গাগুলোতে এরকম ভেক্টর বা এরকম ছিল। সো যদি এরকম থাকে, তখন তোমরা যখন মধ্যবর্তী কোণ নির্ণয় করো, তখন কিন্তু এই কোণটাকেই, এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বলা যাবে না, দুইটাকে আগে বহির্মুখী করতে হবে, তারপরে মধ্যবর্তী কোণ এইটাকে চিন্তা করতে হবে, ঠিক আছে? সো মধ্যবর্তী কোণ এইভাবে চিন্তা করতে হবে। আমি স্থির তড়িৎ চ্যাপ্টারেও কিছু এরকম আলোচনা তোমাদেরকে দেখাইছিলাম, এগুলো বলবিদ্যা, গতিবিদ্যাতেও আছে, ঠিক আছে? তো আমরা দুইটাকে কি করছি, প্রথমত বহির্মুখী করছি, এই পয়েন্টে আর কে বাইরের দিকে, এফ কে বাইরের দিকে। সো আমাদের এইটাই নিয়ম, যে জায়গায় ছেদ করবে মিলবে সে জায়গায় দুইটাই সেম অ্যালাইনমেন্টে আছে কিনা,
দুইটাই বহির্মুখী কিনা বা দুইটাই অন্তর্মুখী কিনা সেটা মেক শিওর করতে হবে। সাজেস্ট করবো দুইটাকেই বহির্মুখী বানাইতে। এফটা অলরেডি বাইরের দিকে ছিল, এ পয়েন্ট থেকে বাইরের দিকে, আর কেউ বাইরের দিকে আনতে হবে। কী করণীয়? বর্ধিত করে দিব। বর্ধিত করে দিব মানে কি শিফট করবো, ভেক্টরটাকে শিফট করে স্থানান্তর করে এদিকে নিয়ে আসবো। এখন আমি আর থেকে এফ এর দিকে কি করব? আর থেকে এফ এর দিকে যাব। কেন? কারণ আর হচ্ছে আমার ক্রসের আগের ভেক্টর, এফ আমার ক্রসের পরের ভেক্টর। নিয়ম হচ্ছে ক্রসের আগের ভেক্টরটা থেকে ক্রসের পরের ভেক্টরটার দিকে শর্টেস্ট ওয়েতে যাওয়া। সো আমি ক্রসের আগের ভেক্টরটা থেকে ক্রসের পরের ভেক্টরটা আমি শর্টেস্ট ওয়েতে যাবো। দ্যাট মিনস কি আমি এই পাথ ধরে যাব, এই পাথ ধরে যাব। সো এই পাথ ধরে যদি যাই, আমি এটাকে একটু গ্রিন কালার দিই যাওয়াটা, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ব্লু দিয়ে আমি আরটাকে বাইরের দিকে করলাম, এবার গ্রিন কালার নিয়ে আসলাম। সো গ্রিন কালার দিয়ে আমি এই জিনিসটা দেখাচ্ছি। সো আমরা আর থেকে এফের দিকে গেলাম, কারণ আর হচ্ছে ক্রসের আগের ভেক্টর, এফ হচ্ছে ক্রসের পরের ভেক্টর। তাহলে এই যাওয়াটা কীরকম যাওয়া হচ্ছে? ওপর থেকে চিন্তা করো, তুমি ওপর থেকে দেখতেছো, ওপর থেকে তুমি দেখতেছো। তাহলে এই যাওয়াটা কীরকম যাওয়া হচ্ছে? এই যাওয়াটা কি আমার অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে না? এই যাওয়াটা আমার কি হচ্ছে? অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে। এই যাওয়াটা আমরা দেখতেছি অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ যদি যাওয়া হয় তাহলেই তো আসলে কি ক্রস গুণনের যে গুণফলটা আসে, অ্যান্টি ক্লকওয়াইজ যাওয়া হলেই তো সেটা আপ, তাই না? সেটা আপ। তো আমাদের এখানে টাউটা কি আপ, মিলছে কি না? মিলছে। যদি কেউ চিন্তা করতা টাউ ইকুয়াল টু এফ ক্রস আর, যদি কেউ এটা চিন্তা করতা, যদি ধরে নাও সাময়িক একটা সময়ের জন্য চিন্তা করছো, তাহলে কি করতে হইতো? এফ থেকে আর এর দিকে যেতে হতো না? এফ ছিল ক্রসের আগের ভেক্টর, এফ থেকে আর দিকে তখন কি ক্লকওয়াইজ যেতে হতো। ক্লকওয়াইজ গেলে আমার টাউয়ের ডিরেকশনটা কোন দিকে হইতো? নিচের দিকে। এটা কি আমার মিলে না তো। আমার ওমেগা উপরের দিকে, কারণ জিনিসটা ক্লকওয়াইজ ঘুরতেছে, এন্টি ক্লকওয়াইজ ঘুরতেছে। তাহলে টাউ গুণফল অনুসারে কোন দিকে আসা উচিত? ওপরের দিকেই আসা উচিত, কারণ স্থির অবস্থা থেকে টাউয়ের কারণেই ওমেগা তৈরি হয়েছে। টাউ যেদিকে থাকবে ওমেগা সেদিকেই তৈরি হওয়া উচিত। তাই এই জায়গাটা কিন্তু কনসেপচুয়ালি বুঝতে হবে। সো এই জিনিসটা বোঝানোর জন্যই কিন্তু এই জিনিসটা টাউ ইকুয়াল টু আর ক্রস এফ, এফ ক্রস আর না, এই জিনিসটা বোঝানোর জন্যই কিন্তু আমি অ্যাকচুয়ালি প্রথম দিকে তোমাদের থিটা, ওমেগা, আলফা এই জিনিসগুলো বারে বারে দেখায় নিয়ে আসছি। সো আশা করি তোমরা এই আলোচনাটা বুঝছো। যদি না বুঝতে আবার এই আলোচনা যখন শুরু করছি সেখান থেকে দেখা শুরু করে দাও, তাহলে ইজি হয়ে যাবে। দুইটা জিনিস বুঝাইছি। কোনো একটা পয়েন্টে ভেক্টর যখন হিসাব করবা তখন দুইটাকে আউটগোয়িং বানায় ফেলো। তো আমি আরটাকে বাইরের দিকে নিয়ে গেলাম, তারপরে আমি ভেক্টরের ক্রসের আগের ভেক্টর থেকে ক্রসের পরের ভেক্টরটা দিকে গেছি। আর ক্রস এফ দিলে আমার টাউ উপরের দিকে আসে, যেটা কনসেপচুয়ালি কারেক্ট। এফ ক্রস আর দিলে আমার টাউটা নিচের দিকে আসে, যেটা কনসেপচুয়ালি রং, কারণ জিনিস ঘুরতেছে অ্যান্টি ক্লকওয়াইজ বা টাউ কাজ করতেছে নিচের দিকে। এইভাবে চিন্তা করলে আমাদের কি বাস্তবের সাথে মিল পাই না। সো আশা করি আমি তোমাদেরকে এই জায়গাটা বুঝাইতে পারছি যে এই জায়গাটা কেন এরকম হয়। এই জায়গাটাই অ্যাকচুয়ালি আজকের ক্লাসের সবচেয়ে বেশি বুঝার পার্ট ছিল। তো এবার আমরা চলে আসবো আমাদের পরের অংশটার মধ্যে। আমাদের এখন একটা ম্যাথ দেওয়া আছে, এই ম্যাথ করেই আমরা ক্লাসটা শেষ করে ফেলবো। আর ভেক্টর দেওয়া আছে 3i ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস 2k ক্যাপ। এ ভেক্টর রূপে দেওয়া আছে i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ হলে প্রযুক্ত টর্কের মান বের করতে বলা হয়েছে। ওকে, তো আমরা যদি এই জিনিসটা বের করতে চাই, প্রথমে আমি তোমাদেরকে কাজ দিব এটা, যে এই জিনিসটা তোমরা একটু চিন্তা করে দেখো কিভাবে বের করবা। খুবই সিম্পল, ভেক্টর রূপে দেওয়া আছে, টাউ বের করতে হবে। সো আমরা ফর্মুলা বসাবো, টাউ ভেক্টর ইকুয়াল টু আর ভেক্টর ক্রস এফ ভেক্টর। আর ভেক্টর ক্রস এফ ভেক্টর দিয়ে কিন্তু আমরা অ্যাকচুয়ালি এই কাজটা করব। কিভাবে করি? প্রথম সারিটা আমরা নির্ণায়কের মাধ্যমে করতে হবে, কারণ ভেক্টর রূপে দেওয়া আছে। সো প্রথম সারিটা আমি আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ। দ্বিতীয় সারিটার মধ্যে আমি প্রথম ভেক্টরের ক্রসের আগের ভেক্টরের সহগগুলো বসাবো। আই এর সহগ, জে এর সহগ, কে এর সহগ, দ্যাট মিনস 3, তারপরে 1, তারপরে 2, তারপরে এই জায়গায় বসাবো কি 1 মাইনাস 3 4 বসাই আমি নির্ণায়ক করব। নির্ণায়ক যদি করলে আমার অ্যান্সার আসতেছে 10i ক্যাপ মাইনাস 10j ক্যাপ মাইনাস 10k ক্যাপ। সো এই জিনিসটা আশা করি তোমরা পারবা, তোমাদের এই জিনিসগুলো পারা উচিত, কারণ এখন তোমরা যথেষ্ট বড় এই জিনিসগুলো পারার মতন। সো এই জিনিসটা আমার চলে আসলো কিসের মান? এটা আমার টাউ ভেক্টরের মান চলে আসলো। আমার অ্যাকচুয়ালি কী লাগবে? টাউ ভেক্টরটার মান লাগবে। দ্যাট মিনস আমি এখন কি করব? এখন আমি যে করণীয় কাজটা এটা আমি তোমাদের দিচ্ছি, তোমরা এই জিনিসগুলো অ্যাটলিস্ট নিজেরা খাতায় কিছু না করলে তোমাদের মাথায় চর্চাটা হবে না। সো নিজেদের আলটিমেটলি করাটা জরুরি। সো এটা কিভাবে করবা? খুবই সিম্পল, তোমরা জানো টাউ ভেক্টরের মান বের করতে হবে। টাউ ভেক্টর মডুলাস ইকুয়াল টু কি √, তুমি এখানে কি করবা 10 স্কোয়ার
যোগ -10 স্কোয়ার, -10 স্কোয়ার মানে 10 স্কোয়ারই, যোগ -10 স্কোয়ার, ব্র্যাকেটের মধ্যে -10 হোল স্কোয়ার ছিল, সো এটা একবারে 10 স্কোয়ারই লিখতে পারি আমি। সো লিখে তারপরে আমার অ্যান্সারটা কীরকম আসবে, অ্যান্সারটা আমার এইরকম চলে আসবে, যে এই রকম চলে আসবে। সো একবার ডিরেক্ট ক্যালকুলেটর লিখে দিলেই হয়, এই জিনিসগুলো না করলেও সমস্যা নাই। সো আমরা ডিরেক্ট ক্যালকুলেটরে লিখে দিব। সো আমার প্রযুক্ত টর্কের মানটা চলে আসলো, প্রযুক্ত টর্কের মানটা কত আসলো, 10√3। তো আশা করি আজকের ক্লাসে যেই জিনিসগুলো আমি তোমাদেরকে পড়াইলাম এই জিনিসগুলো তোমাদের মাথায় ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এই জিনিসগুলো ভালো করে পড়লে পরের ক্লাস থেকে কিন্তু আমরা আমাদের কেন্দ্র বিমুখী বল নিয়ে ইম্পর্টেন্ট আলোচনা করব, রাস্তার ব্যাংকিং নিয়ে ইম্পর্টেন্ট আলোচনা করব। আশা করা যাচ্ছে পরের ক্লাসে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যেতে পারে, বাট অবশ্যই তোমাদের প্রত্যেকের যা যাই পড়াইছি এখন পর্যন্ত এই জিনিসগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করে ফেলতে হবে। আর কালকে দিনটা বন্ধ তোমরা পাচ্ছ, সো কালকে দিনটা ভালো করে প্র্যাকটিস করে ফেলতে হবে। তো আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।